হয়নি? মুস্কি হাসি দিয়ে ডালিয়া বলল, ভালো হয়েছে অনেক। ডালিয়ার কথা শুনে কেন জানি না মনে হলো ডালিয়া মিথ্যে বলছে, তাই অরণ্য স্যুপটা টেস্ট করলো। অরণ্য স্যুপটা টেস্ট করে ওয়াক ওয়াক করে উঠলো, কারণ স্যুপটাতে লবণে কাটা ছিল। আর ডালিয়াকে বলল, এই পাগল মেয়ে, এই স্যুপকে ভালো বলছো তুমি? এই স্যুপে লবণে কাটা হয়ে আছে। আপনি এত কষ্ট করে বানিয়েছেন, যা বানিয়েছেন তাই হবে। আমাকে দিন, আমি খেতে পারবো। হয়েছে, আর এই স্যুপ খেয়ে পেট খারাপ করতে হবে না। আমি আবার বানিয়ে নিয়ে আসছি। আপনাকে স্যুপ করতে হবে না, একটু জাউ ভাত করলেই হবে। কিন্তু জাউ ভাত কিভাবে করে আমি তো জানি না। আমাকে একটু রান্নাঘরটা নিয়ে যান, আমি শিখিয়ে দিচ্ছি। পাগল তুমি? এই শরীর নিয়ে রান্নাঘরে যাবে? আমাকে বলো, আমি করে নিয়ে আসছি। আরে আপনি আমাকে নিয়ে যান তো, আমি তো আর রান্না করব না, আপনাকে দেখিয়ে দেব। তা করা যায়। আচ্ছা, আমার কাঁধে ভর দিয়ে ওঠো। ডালিয়া অরণ্যর কাঁধে ভর দিয়ে উঠলো। আস্তে আস্তে রান্নাঘরে গেল। ডালিয়া অরণ্যকে বলে দিল কি করবে, আর অরণ্য সেভাবে রান্না করলো। রান্না করে দুজন একসাথে খেলো। অরণ্য ডালিয়ার যত্ন নেওয়া শুরু করলো, আর ডালিয়া আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। এখন ডালিয়া আগের থেকে অনেকটা সুস্থ। ইদানিং ডালিয়া ঘরের কাজও করা শুরু করেছে। আর অরণ্য ডালিয়াকে ঝাড়ি দিয়ে বলল, এই শরীর নিয়ে তোমাকে এসব কাজ করতে কে বলেছে? রহমত চাচাই তো সবটাই করতে পারবে। সারাদিন বসে শুয়ে থাকতে আমার ভালো লাগে না, আর রহমত চাচার তো বয়স হয়েছে। রহমত চাচা কি এসব একা পারবে? আমার ভালোই লাগছে একটু কাজ করতে পেরে। প্লিজ আপনি আমাকে না করবেন না। আচ্ছা, তোমার ভালো লাগলে করো, কিন্তু নিজের শরীরের কথা ভুলে যেও না। আপনাকে ভাবতে হবে না, আমি ঠিকই আছি। আস্তে আস্তে ডালিয়া আর অরণ্যর সম্পর্কটা ভালো হতে লাগলো। একদিন ডালিয়া গোসল করতে গেল। গোসল থেকে বের হয়ে এসে দেখে বিছানার উপরে একটা বক্স আর চিঠি রাখা। চিঠিটাতে লেখা ছিল, ডালিয়া, আমি কি তোমাকে ডালু বলে ডাকতে পারি? এত বড় নামটা যে আমার ডাকতে খুব কষ্ট হয়। আর বক্সে একটা শাড়ি আছে, তাড়াতাড়ি পরে রেডি হও তো, আমরা আজকে সারাদিন ঘুরবো। ডালিয়া বক্সটা বের করে দেখলো একটা লাল টকটকে শাড়ি। ডালিয়া যেন শাড়িটা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। টেবিলের উপরে থেকে একটা কলম নিয়ে ডালিয়া লিখতে চাইলো যে, আপনি আমাকে ডালু বলেই ডাকেন, তবে আমি আপনাকে আরো বলে ডাকবো। শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু অনেক দিন যাবত লিখেনি, তাই লেখা যেন ডালিয়ার হাত দিয়ে বের হচ্ছিল না। তবুও কোনো রকমে ডালিয়া লিখলো আর ঝটপট শাড়িটা পরে নিল। আর আয়নায় নিজেকে দেখে যেন ডালিয়ার আজকে নতুন বউ মনে হতে লাগলো। হঠাৎ অরণ্য ডাকতে লাগলো, ডালিয়া, তুমি কি রেডি হয়েছো? আর কতক্ষণ লাগবে? আসতেছি আসতেছি। এই বলে ডালিয়া বের হলো। ডালিয়াকে এই রূপে দেখে অরণ্য যেন চমকে গেল। ভাবতে লাগলো মেয়েটা সত্যি অনেক মায়াবতী চেহারা। আর এদিকে ডালিয়া অরণ্যর কাছে গিয়ে কাগজটা দিল। অরণ্য ডালিয়ার লেখাটা পড়ে ডালিয়ার কানে কানে এসে বলল, তুমি আমাকে অরু বলেই ডাকতে পারো ডালু। অরণ্যর মুখে ডালু ডাকটা শুনে ডালিয়া খুশিতে আত্মহারা হয়ে গেল। দুজন মিলে বাহিরে গেল, একটা পার্কে বসলো। অনেকদিন পর ডালিয়া এরকম খোলামেলা জায়গায় বসেছে। ডালিয়ার যেন অনেক ভালো লাগছে। ঠিক এমন সময় একটা পিচ্চি মেয়ে অরণ্যর কাছে এসে বলল, স্যার, এই মালাটা নিন, ভাবিকে পরলে খুব মানাবে। সবগুলো কত রে? অরণ্য মেয়েটাকে একটা 500 টাকার নোট দিয়ে বলল, এই নে। মেয়েটা টাকাটা পেয়ে খুশিতে নাচতে নাচতে চলে গেল। অরণ্য ফুলগুলো ডালু, সরি, তোমার চুলগুলো আমি কেটে ফেলছিলাম। চুলে তো আর খোপা করে মালাটা দিতে পারবো না। তোমার হাতেই মালাগুলো পেঁচিয়ে পরো, ভালো লাগবে। অরণ্যর কাছ থেকে ডালিয়া ফুলগুলো নিয়ে বলল, কে বলেছে যে আমি চুলে পরতে পারবো না? এ বলে চুলের একটা ক্লিপ দিয়ে একটা মালা চুলে আটকে দিল। অরণ্য দেখে ডালিয়াকে বলল, বাহ ডালু, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। অরণ্যর কথা শুনে ডালিয়া বেশ লজ্জা পেল। লজ্জায় মাথা নত করে ফেললো। তারপর অরণ্য বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, চলেন রেস্টুরেন্ট গিয়ে কিছু খাওয়া যাক। তারপর দুইজন মিলে রেস্টুরেন্টে গেল। ডালিয়া এমন রেস্টুরেন্ট প্রথম দেখেছে। চারিদিকে কত সুন্দর করে সাজানো। অরণ্য খাবার অর্ডার করলো। খাবার চলেও আসলো, কিন্তু ডালিয়া বুঝতে পারলো না সে কাটা চামচ দিয়ে কিভাবে খাবে। অপরদিকে অরণ্য খাওয়া শুরু করে দিল। অরণ্যকে দেখে সেভাবে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। অরণ্য ডালিয়ার দিকে খেয়াল করে দেখলো ডালিয়া এখনো কিচ্ছু খায়নি। অরণ্য বেশ ভালোই বুঝতে পারলো ডালিয়া কাটা চামচ দিয়ে খেতে পারছে না, তাই অরণ্য চামচ রেখে হাতে খাওয়া শুরু করলো। ডালিয়া এটা দেখে একটু স্বস্তি পেল। সেও খাওয়া শেষে দুজন মিলে আরো ঘুরলো।
আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো। রাস্তার পাশে সোডিয়াম বাতিগুলো জ্বলে উঠলো। ডালিয়ার চেয়ে কি ভালো লাগছে ডালিয়া নিজেও বুঝতে পারছে না। গুটি গুটি পায়ে সোডিয়াম বাতির নিচে দুইজন হেঁটে কথা বলতে লাগলো। কত কথা যে বললো হিসাব নেই। দুজনের সবকিছু শেয়ার করে দুজন যেন একাকারে মিলে গেল। রাতে বাসায় ফিরল। ধীরে ধীরে ডালিয়া আর অরণ্যর সম্পর্কটা বেশ জমে উঠলো। কিন্তু এর মধ্যে হঠাৎ অরণ্যর কল আসলো। অরণ্য কল ধরে দেখলো মাবিহা। মাবিহা কল ধরার পর বলল, হ্যালো অরণ্য, আমাকে মাফ করে দাও, আমাকে আর কষ্ট দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে আর যন্ত্রণা দিও না। তোমার সাথে এসব করা আমার ঠিক হয়নি। সেদিন আমি আকাশের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি কি করব, না বুঝে অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, আমাকে আর আঘাত করো না, আমাকে তোমার জীবনে ফিরিয়ে নাও অরণ্য। আমি আর এমন করব না, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। মাবিহা কতবার বলেছি তোমাকে যে আমাকে আর কল দিবে না, আমাকে আর কল দিয়ে বিরক্ত করবে না। তুমি কল দিলে আমার বিরক্ত লাগে। পৃথিবীতে কাউকে যদি ঘৃণা করি সেটা তোমাকে। আর কতবার তোমাকে এই কথা বলতে হবে? অরণ্য, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমি জানি তুমি আমাকে এখনও ভালোবাসো। প্লিজ অরণ্য, আমাকে ফিরিয়ে দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে ভালোবাসি না মাবিহা। আর কতবার এক কথাটা তোমাকে বলতে হবে? মাবিহা প্লিজ আমাকে বিরক্ত করো না। আমার একদম ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। তুমি প্লিজ আমাকে আর কল দিও না। প্লিজ অরণ্য, এরকম করো না। আচ্ছা, ইদানিং তোমাকে একটা মেয়ের সাথে প্রায় ঘুরতে দেখা যায়, মেয়েটাকে? ও, আমার ব্যাপারে ইনফরমেশন নেওয়াও শেষ তোমার? মেয়েটা কে জেনে তোমার কি হবে? প্লিজ বলো, মেয়েটা তোমার কি হয়? মেয়েটা আমার বউ হয়। হ্যাঁ। অরণ্য, তুমি এই মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ করেছি। কেন, কোনো সমস্যা? তুমি কি জানো এই মেয়ের পরিচয়? এ মেয়ে কে হয়? ও, এই মেয়ের পরিচয় নেওয়াও শেষ? হ্যাঁ জানি এই মেয়েকে, জেনেই বিয়ে করেছি। তুমি জেনে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ করেছি। মেয়েটার যাই হোক তোমার মতো ছলনাময়ী না, তোমার মতো এত নিকৃষ্ট না, তোমার মতো প্রতারক না। অরণ্য, তুমি আমাকে এভাবে বলতে পারলে? ওই মেয়েটার সাথে আমার তুলনা করতে পারলে? হ্যাঁ পারলাম। প্লিজ মাবিহা, আমি এখন বিবাহিত। আমার বউ জানলে খুব কষ্ট পাবে। তুমি প্লিজ আর কল দিও না। আমাদের দাম্পত্য জীবনে কাটা হয়ে দাঁড়িও না। অরণ্য প্লিজ আমার কথাটা শোনো। আর কোনো কথা শোনার নেই এই বলে অরণ্য মাবিহার ফোন কেটে দিল। আর এদিকে ডালিয়া বুঝতে পারলো মাবিহা কল দিয়েছে। ডালিয়া অরণ্যকে জিজ্ঞেস করলো, মাবিহা কল দিয়েছিল কেন? আমার কাছে আবার ফিরে আসতে চাই এজন্য। তাহলে আকাশের সাথে মাবিহার কি হয়েছে? আকাশের সাথে মাবিহার ডিভোর্স হয়েছে 2 বছর যাবত। এরপর অনেকবার কল দিয়েছে, আমার কাছে ফিরে আসতে চেয়েছে, কিন্তু আমি তাকে গ্রহণ করিনি। আপনি তো মাবিহাকে ভালোবাসেন। মাবিহা যেহেতু আসতে চাচ্ছে, তাহলে ফিরিয়ে নিয়ে আসুন। না, এটা আর সম্ভব না। আমি মাবিহাকে ঘৃণা করি। বলতে পারে এটা তার আর আকাশের নতুন নাটক না? যেই মেয়ে এত বড় ছলনা করতে পারে, সে আরো বড় ছলনা করতে পারবে। মাবিহাকে আমি বিশ্বাস করি না। যে আমার সন্তানকে দুনিয়াতে আসার আগে খুন করে ফেলেছে, তাকে আমি মরে গেলেও মেনে নিতে পারবো না। কিন্তু মাবিহা কোন মেয়ের কথা বললো আর আপনি তাকে বউ বলে পরিচয় দিয়েছেন? তোমার কথা বলেছে। কথাটা শুনে ডালিয়া বিস্মিত হয়ে গেল। তার মতো একটা মেয়েকে অরণ্য বউ বলে পরিচয় দিল, এটা শুনে কিছুটা বিস্মিত হয়ে ডালিয়া উত্তর দিল, কিন্তু আমি তো আপনার বউ না। জানি তুমি আমার বউ না। তাহলে এমন বললেন যে? সেটা তুমি বুঝবে না। কিন্তু হয়েছে, একদম চুপ। আর কোনো কিন্তু না, আর কোনো কথা শুনতে চাচ্ছি না এই ব্যাপারে। অরণ্য ডালিয়া রুম থেকে চলে গেল। হঠাৎ রহমত চাচা এসে ডালিয়াকে বলল, ডালিয়া মা, অরণ্য জানি কেমন করছে, তাড়াতাড়ি চল। ডালিয়া রহমত চাচার কথা শুনে ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি অরণ্যর রুমে গেল। আর গিয়ে দেখলো অরণ্যর রুমের লাইট বন্ধ। ডালিয়া ঘরের লাইট জ্বালিয়ে পুরো অবাক হয়ে গেল, কারণ চারিদিকে বেলুন আর ফুল দিয়ে সাজানো। অরণ্য ড্রয়ার থেকে একটা পেপার দিয়ে ডালিয়াকে পড়তে বলল। ডালিয়া পেপারের হেডলাইন পড়ে খুশিতে আত্মহারা হয়ে গেল, কারণ পেপারে লেখা ছিল আজ থেকে 6 বছর আগে ডাক্তার অরণ্য নামে করা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। ডাক্তার অরণ্য কোনো ধর্ষক না, ওনাকে ফাঁসিয়েছেন ডাক্তার অনুরাগ। তাই অরণ্যকে পুনরায় চাকরি প্রদান করা হলো আর অনুরাগকে চাকরির থেকে
বরখাস্ত করা হলো। ডালিয়া সংবাদটা পড়ে খুশিতে যেন পাগল হয়ে যাবে মনে হচ্ছে। সারপ্রাইজটা কেমন লাগলো? ডালিয়া আউতো আউতো কণ্ঠে জবাব দিল, এইভাবে কেউ সারপ্রাইজ দেয়? আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম কি না কি হয়েছে। তুমি থাকতে আমার কিচ্ছু হবে না ডালু। কিন্তু আপনি এটা কিভাবে করলেন? এত কিছু হয়ে গেল আর আমাকে আগে কিছু জানালেন না। আরে পাগলি, সারপ্রাইজ দিব বলে জানাইনি। এটার মামলা আমি আগেই করেছিলাম। মাঝখান দিয়া আমার প্রবলেমের জন্য মামলাটা আর চালিয়ে যাইনি। তোমার কাছে এসে জীবনের মানেটা বুঝি নতুন করে, তারপর আবার মামলা ওপেন করি। নার্সকে জিজ্ঞেস করি, নার্সও তার ভুল বুঝতে পেরেছে। আবার কোর্টে গিয়ে আমার পক্ষে সাক্ষী দেয় আর রায় আমার পক্ষে আসে। তা কেমন লাগলো সারপ্রাইজটা? সারপ্রাইজটা অনেক ভালো লাগলো, অনেক খুশি হয়েছি। এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আমিও আজকে অনেক খুশি। আবার নতুন করে সব শুরু করব, ডাক্তারি প্র্যাকটিস করব। আর তোমার জন্য একটা টিচার রেখেছি, তোমাকে যেন একটু শিখাতে পারে। কালকে থেকে তোমার টিচার আসবে, তোমাকে টুকিটাকি শিখাবে। কিন্তু পড়ালেখা তো কবেই ছেড়ে দিয়েছি, আমি কি পারবো আবার সব শুরু করতে? ভয় লাগছে অনেক। আরে পাগলি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো। অরণ্যকে যতই দেখছে ততই যেন ডালিয়ার মনে হচ্ছে এই কি সত্যি অরণ্যবাবু নাকি স্বপ্ন। ডালিয়া নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। পরদিন সকালে ডালিয়াকে অরণ্য ডাকতে লাগলো, ডালু ডালু নিচে আসো। ডালিয়া নিচে গিয়ে দেখলো একটা লোক। লোকটাকে দেখে ডালিয়া ভয়ে কুকড়ে গেল, আর লোকটাও ডালিয়াকে দেখে রহস্যময় হাসি দিতে লাগলো। অরণ্য ডালিয়াকে বলল, ডালিয়া, উনি রায়হান সাহেব, তোমাকে আজকে থেকে পড়াবে। আর রায়হান সাহেব ও ডালিয়া আমার স্ত্রী আর আপনার ছাত্রী। আজকে থেকে ওকে পড়ানোর দায়িত্ব আপনার। লোকটা অবাক হয়ে অরণ্যকে আবার জিজ্ঞাসা করলো, উনি আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। আপনি ওকে পড়ানো শুরু করুন। আচ্ছা, আপনি যা বলবেন। রায়হান সাহেব ডালিয়াকে পড়াতে বসলো। ডালিয়াকে লক্ষ্য করে বলল, আচ্ছা ডালিয়া, তোমার হাজবেন্ড কি তোমার অতীত জানে, নাকি আমি সব বলে দিব? আমাকে একটু খুশি করে দাও। এ বলে লোকটা ডালিয়ার শরীরে হাত দিতে লাগলো। ডালিয়া সেখান থেকে উঠে চলে আসলো আর রুমে এসে কাঁদতে লাগলো। অরণ্য ডালিয়াকে এরকম দেখে অবাক হলো। ডালিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস, ডালিয়া, তুমি এভাবে চলে আসলে যে, কি হয়েছে? ডালিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, লোকটা এর আগে অনেকবার পতিতাপল্লীতে গিয়েছিল, আজকে লোকটা আমাকে আবার দেখে কুপ্রস্তাব দিচ্ছিল। ডালিয়ার কথা শুনে অরণ্য রেগে গিয়ে নিচে গেল। রায়হান সাহেবকে বলল, আপনার সাহস কি করে হয় আমার স্ত্রীকে উল্টাপাল্টা বলার? আমি উল্টাপাল্টা কেন বলবো? আপনার স্ত্রীর অতীত জানেন, ও তো একটা নষ্টা মেয়ে। আর আপনি বুঝি খুব ভালো ছেলে? মানে? আপনার মতো কাপুরুষরা যখন ওদের ভোগ করতে যান, তখন আপনারা নিজেকে খুব সাধু মনে করেন, তাই না? আর ওদেরকে নষ্টা বলতে মুখে আটকায় না। ওদেরকে ভোগ করার সময় আপনাদের নীতিবাক্য কোথায় থাকে? লজ্জা লাগে না? একটা টিচার হয়ে এত নোংরা কাজ করেন, আবার অন্য মেয়েকে অপবাদ দেন। বের হন আমার বাসা থেকে। রায়হান সাহেব অরণ্যর কথা শুনে লজ্জিত হয়ে বের হয়ে গেল। ডালিয়া অরণ্যর কথা শুনে বিস্মিত হলো। এই প্রথম কোনো ছেলে যেন ডালিয়ার মনের কথাগুলো বলল। ডালিয়ার মনটাকে বুঝতে পারল। অরণ্যর প্রতিটা ব্যবহার যেন ডালিয়াকে অরণ্যর প্রতি আরো দুর্বল করে দিতে লাগলো। অপরদিকে অরণ্য ডালিয়ার কাছে এসে বলল, কথাগুলো শুনে ডালিয়ার চোখ দিয়ে কান্না। তুমি কষ্ট পেও না, এসব মানুষের কথায় চোখের জল ফেলো না। এরা কাপুরুষ, এরা মানুষ নামের অমানুষ। আপনার মতো করে আমাকে আর কেউ কখনো বোঝেনি, এতটা ভালো কেউ কখনো বাসেনি। অরণ্য ডালিয়ার চোখের জল মুছে দিয়ে ডালিয়াকে জড়িয়ে ধরে বলল, ধুর পাগলি, এভাবে কেঁদো না তো। তোমাকে কাঁদলে একদম ভালো লাগে না। আমি চাই তুমি আমার জন্য হলেও সব সময় হাসি খুশি থাকো। ঠিক এই মুহূর্তে অরণ্যর ফোনে মাবিহার কল আসলো আর অরণ্য ফোনটা কেটে দিল। মাবিহা আবার ফোন করলো আর অরণ্য ফোনটা আবার কেটে দিল। পাশ থেকে ডালিয়া বলে উঠল, আপনি বারবার ফোন কাটছেন কেন? কে ফোন দিয়েছে? ধরছেন না কেন? মাবিহা কল দিয়েছে। ধরে দেখুন কি বলে, কোনো দরকার আছে কিনা। আমি চাচ্ছি না ওর কল ধরতে। নতুন কোনো নাটক সাজিয়েছে হয়তো। এখন আর ফোন ধরার কোনো ইচ্ছা নেই। শুনে তাড়াতাড়ি রেডি হও, আজকে তোমাকে নিয়ে পার্লারে যাব। পার্লারে কেন? ভয় নেই, আজকে কিছু করব না। তোমার চুলে সুন্দর একটা হেয়ার কাট দিয়েও নিয়ে আসবো। এখন চুলগুলো কেন জানি এলোমেলো লাগছে। ডালিয়া অরণ্যর কথা শুনে তাড়াতাড়ি রেডি হলো। দুজন মিলে পার্লারে গেল। পার্লারের মহিলা ডালিয়াকে জিজ্ঞাসা করলো, কি কাট দেবো বলুন। ডালিয়া চুপ করে রইল, কারণ সে বুঝতে পারছিল না কি বলবে। হঠাৎ অরণ্য বলে উঠলো, চুল তো ছোট, আপনি শর্ট লেয়ারটাই দিয়ে দিন, ওকে মানাবে বেশ।
পার্লারের মহিলা অরণ্যর কথা মতো ডালিয়াকে শর্ট লেয়ার কাট দিয়ে দিল। কাটার শেষে ডালিয়া আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারল না, কারণ ডালিয়াকে বেশ সুন্দর দেখাচ্ছিল। এই কাটটা ডালিয়াকে বেশ মানিয়েছে। অরণ্য ডালিয়াকে বলল, বাহ, তোমাকে তো বেশ সুন্দর লাগছে, একদম পরীর মতো লাগছে। ডালিয়া লজ্জায় লাল হয়ে গেল। তারপর দুইজন পার্লার থেকে বের হয়ে শপিং এ গেল। ডালিয়ার জন্য বিভিন্ন জিনিস কিনলো। ডালিয়াও অরণ্যর জন্য একটা শার্ট পছন্দ করে দিল। শপিং শেষে রেস্টুরেন্টে বসে দুজন খেলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আজকে কেন জানি না ডালিয়ার খুব ইচ্ছে হচ্ছে সোডিয়াম বাতের নিচে বসে বাদাম খেতে আর আড্ডা দিতে, কিন্তু অরণ্যকে বললে কি ভাববে, সাহস করে বলবে ভেবেও যেন বলতে পারছিল না, হুট করেই বলে ফেললো, আচ্ছা 10 টাকার বাদাম কিনবেন। তা কিনা যায়, কিন্তু হঠাৎ হলুদ বাতির নিচে বসে আপনার সাথে বাদাম খেতে খুব ইচ্ছে করছে, এর জন্য একটু আড্ডা দিতে ইচ্ছে করছে। দেখ, আইডিয়াটা খারাপ দাওনি, দাঁড়াও আমি বাদাম কিনে আনতেছি। অরণ্য ডালিয়াকে দাঁড় করিয়ে রেখে বাদাম কিনতে গেল। দুইজন মিলে সোডিয়াম বাতের নিচে বসলো। কত কথাই যে বললো তারা। অরণ্য ডালিয়ার বাচ্চা বাচ্চা কথাগুলো বেশ উপভোগ করতে লাগলো। আর সত্যিই তো ডালিয়া একটা বাচ্চাই, কারণ ডালিয়া তো অরণ্যর 18 বছরের ছোট। অরণ্য খুব মনোযোগ দিয়ে ডালিয়ার কথা শ্রবণ করলো। ডালিয়া বলতেছিল, দেখুন আমাকে আর আপনাকে এই বাতির নিচে কেমন হলুদ হলুদ দেখাচ্ছে। ডালু, এটাকে সোডিয়াম বাতি বলে। কি বাতি বললেন? সোডিয়াম বাতি। এটা আবার কেমন নাম? আমি হলুদ বাতি বলেই ডাকবো। তোমার যা ইচ্ছে ডেকো। এখন কি বাসায় যাবা না? অনেকক্ষণ তো আড্ডা দিলা, রাত তো বেশ হলো, চারপাশও শান্ত হয়ে যাচ্ছে। চলো গাড়িতে চলো, বাসায় যাই। এতে উঠতে আজকে মন চাচ্ছে না, চলেন আজকে রিক্সা দিয়ে যাই। আমার রিক্সা দিয়ে ঘোরার খুব ইচ্ছা। ডালিয়াকে যত দেখছে অরণ্য ততই মুগ্ধ হচ্ছে। এটা ভেবেই বিস্মিত হচ্ছে কত অল্পেই মেয়েটা খুশি হয়ে যায়। তারপর হাসি মুখে অরণ্য উত্তর দিল, আচ্ছা তাহলে ড্রাইভারকে বলি চলে যাওয়ার জন্য, আজকে আমরা রিক্সা দিয়ে যাব। এরপরে দুজন মিলে রিক্সায় উঠল। খোলা আকাশের নিচে রিক্সায় চড়তেই দুজনে বেশ ভালোই লাগছে। হালকা মৃত মন্দ বাতাস দুজনের মন আর শরীরে শিহরণ দিতে লাগলো। চারিদিকে তাকিয়ে দেখলো ব্যস্ত শহরটা থতমত নিস্তব্ধ হয়ে গেল। ডালিয়া হুট করে অরণ্যর কাঁধে মাথা রাখলো। অরণ্য ডালিয়াকে বেশ আটসাট ভাবে জড়িয়ে ধরলো। এখন ডালিয়ার নিজেকে সবচেয়ে সুখী মনে হচ্ছে। কিছুক্ষণ পর বাসায় ফিরলো। বাসায় ফিরে যা যা কিনলো তা বের করে ডালিয়া দেখতে লাগলো। খেয়াল করলো অরণ্য ডালিয়াকে একটা নীল শাড়ি কিনে দিল। ডালিয়া শাড়িটা নিয়ে আনন্দ নাচতে লাগলো। ডালিয়া শাড়িটার ভাঁজ খুলে পরলো। পরার পর ডালিয়া যখন আয়নায় নিজেকে দেখলো, ডালিয়ার মনে হলো ডালিয়াকে একটা নীল পরি লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক পরলো, কপালে কালো একটা টিপ পরলো। তারপর অরণ্যর কাছে গেল। অরণ্য ডালিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। ডালিয়ার হেয়ার কাট, শাড়ি আর হালকা শ্বাস ডালিয়াকে এত মানিয়েছে যা অরণ্যকে বিমোহিত করে দিল। ডালিয়াকে দেখে অরণ্য ডালিয়াকে জড়িয়ে ধরে ডালিয়ার কপালে একটা চুমু দিল। ঠিক এই সময় মাবিহা আবার কল দিল। এবার অরণ্য মাবিহার কলটা আবার কাটলো। কাটার পর মাবিহা আবার কল দিল। অরণ্য আবার কলটা কেটে দিল। বারবার কাটার পরেও মাবিহা বারবার কল দিচ্ছিল। তারপর অরণ্য কলারটা ধরে ডালিয়ার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে ডালিয়াকে বলল, তুমি কথা বলো। ডালিয়া ফোনটা হাতে নিয়ে বুঝতে পারলো না কি বলবে। কিছুটা ভয়ও পেতে লাগলো। ফোনটা কানে নিয়ে আবার নিচে নামিয়ে ফেললো। অরণ্যকে বলল, আমি কি বলবো? আপনিই কথা বলেন, আমি কিছু বলতে পারবো না, আমার ভয় লাগছে। আর উনি কত বড় মানুষ, ওনার সাথে কথা বলে আমি পারবো না। আরে তোমার যা ইচ্ছা বলে দাও, এমন কিছু বলবা যাতে মাবিহা আর কল না দিতে পারে। ভয় পাবার কিছু নেই, কথা বলো তো, আমি আছি তো, কিছু হলে আমি দেখবো। ডালিয়া অরণ্যর কথা শুনে অবাক কানে ফোনটা ধরলো। খেয়াল করলো মাবিহা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। ডালিয়া কিছুটা ভয়ে ভয়ে বলল, হ্যালো, কে বলছেন? কে বলছি মানে? তুমি কে? আমি কে মানে কি? আপনি কল দিয়েছেন, কাকে কল দিয়েছেন জানেন না, আবার আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? এটা তো অরণ্যের মোবাইল, তুমি কে? তুমি অরণ্যের মোবাইল নিয়ে কি করছো? সেটার জবাব তো আমি আপনাকে দিতে বাধ্য না। অরণ্যকে দাও। আরো ব্যস্ত, এখন কথা বলা যাবে না, আর আরো চাইও না আপনি ওকে ফোন দিন। সুতরাং শুধু শুধু ওকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। তোমার সাহস কি করে হয় অরণ্যের ফোন ধরে এই টাইপের কথা বলতে? তুমি কি ওই মেয়েটা যে অরণ্যের মাথা খেয়েছে? আমি কে সেটা পরিচয় দেওয়ার প্রয়োজন অনুভব করছি না। আপনার সাহস কি করে হয় এত রাতে একজন পরপুরুষকে কল দেওয়ার? অরণ্য পরপুরুষ না, অরণ্য আমার স্বামী আর আমি ওর স্ত্রী।
আপনি বেশ হাসালেন। স্ত্রীর আগে প্রাক্তন কথাটা লাগালে ঠিক ছিল, কারণ বর্তমানে তো আপনি আর ওর স্ত্রী না, আপনাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই। এখন কোন যুক্তিতে আপনি নিজেকে আরো স্ত্রী বলে দাবি করছেন? আর আপনার বিয়ে তো আকাশের সাথে হয়েছে। পরিচয় দিলে আকাশের পরিচয় দিন, কল দিলে আকাশকে দিন, আরোকে কেন ডিস্টার্ব করছেন? দেখো মেয়ে, বেশি বাড়াবাড়ি করছো। অরণ্যকে দাও বলছি, অরণ্যের সাথে আমার কথা আছে। বললাম তো দেওয়া যাবে না। আর দিব কেন? যাকে আপনি কাজ ভেবে ছুঁড়ে ফেলেছিলেন, সে যে একটা হীরার টুকরা ছিল সেটা চিনতে পারেননি। আর আমি সেই হীরার টুকরাকে যত্ন করে রেখে দিয়েছি, আর এখন আপনি এসে দাবি করছেন এটা আপনার। আজীব মানুষ তো। এতবার করে বলছি ও ব্যস্ত, দেওয়া যাবে না, তবুও বারবার চাচ্ছেন। মিনিমাম লজ্জাটুকু কি নেই আপনার? এই যে মেয়ে, তুমি অরণ্যের কি হও যে এভাবে কথা বলছো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমি অরণ্যের স্ত্রী হই, আপনি কেন আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছেন বুঝছি না। এত বড় সাহস আমাকে আমার আরও দিয়েছে। বারবার কেন কল দিয়ে বিরক্ত করছেন? এত রাতে কেউ কল দেয়? জানেনই তো এটা স্বামী স্ত্রীর প্রাইভেট সময়। এ সময় কল দিয়ে কেন বিরক্ত করছেন? রোমান্টিক সময়ে কল দিবেন না। আরও ফোনটা বন্ধ করে দিতে চাইছিল, কিন্তু আমি ফোনটা ধরছি আপনাকে বোঝানোর জন্য। যেহেতু অরণ্য বিবাহিত, ওকে আর ডিস্টার্ব করবেন না প্লিজ। আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করবেন না, আমরা অনেক ভালো আছি, আমাদের ভালো থাকতে দিন। আপনি আপনার আকাশকে নিয়ে ভালো থাকেন, অন্যের সংসার ভাঙতে আসবেন না, আমাদের সুখের পথে কাটা হয়ে দাঁড়াবেন না। একের পর এক কথা ডালিয়া বলেই চলছিল, আর এদিকে অরণ্য বেশ মজা নিচ্ছিল। আর ডালিয়ার মুখে এমন কথা শুনে অরণ্যরও বেশ ভালো লাগছে। দুজনের ঝগড়া দেখে অরণ্য বেশ মজা নিচ্ছিল। ডালিয়ার কথা শুনে তো অরণ্য হেসে লুটুপুটু খাচ্ছিল, কারণ মাবিহা কোনোভাবেই ডালিয়ার কথার সাথে পেরে উঠছিল না। অবশেষে ডালিয়ার কথার সাথে মাবিহা পেরে উঠতে না পেরে মাবিহা বলল, আমি তোমাকে দেখে নিব মেয়ে। সে আপনি যা করার করেন, এখন ফোনটা কেটে আমাদের রোম্যান্সের সুযোগটা করে দিন। মাবিহা রেগে মেগে ফোন কেটে দিল, আর ডালিয়া ফোন রাখার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল আর বলল, আমি যে ওনাকে আপনার বউ বলে পরিচয় দিয়েছি, আপনি রাগ করেননি তো? আরে আমি অনেক খুশি হয়েছি, আমি তো চাচ্ছিলামই তুমি এমন বলো। তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো ডালু। ডালিয়া এবার লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আমি যাই তাহলে, আপনি ঘুমান। এ বলে যেতে নিল। অরণ্য ডালিয়ার শাড়ির আঁচলটা ধরে টেনে বুকের কাছে এনে বলল, একটু আমার কাছে থেকে যাও। কেন, কি করবেন? কিছুই করব না, সারা রাত তোমাকে দেখব, তোমার কপালে একটা চুমু এঁকে দিব, জানালা দিয়ে জ্যোৎস্না রাতের চাঁদটা উপভোগ করব। এখন একটা বকুল ফুলের মালা থাকলে ভালো হতো। বকুল ফুলের মালা দিয়ে কি করবেন? বকুল ফুলের মালাটা নিয়ে তোমার গলায় পরিয়ে তোমার গলা থেকে বকুল ফুলের ঘ্রাণটা উপভোগ করতাম। তারপর কি করতেন? তারপর তোমাকে এভাবে জড়িয়ে ধরে রাখতাম। এবার ডালিয়া বেশ লজ্জা পেল, লজ্জায় যেন লাল হয়ে গেল। ডালিয়ার লজ্জা পেতে দেখে অরণ্য বেশ উপভোগ করলো আর বলল, যাও এবার নিজের ঘরে গিয়ে ঘুমাও, কালকে আমার নতুন জয়েন, সকাল সকাল উঠতে হবে। আচ্ছা যাচ্ছি, কিন্তু সকালে কি খেয়ে যাবেন বলুন? তুমি তোমার ইচ্ছা মতো কিছু রান্না করো। আচ্ছা। এই বলে ডালিয়ার রুমে চলে গেল। ডালিয়া রুমে এসে অরণ্যর কথা ভাবতে লাগলো। কত মায়া ভরা অরণ্যর বুকটা, সবকিছু যেন ডালিয়ার স্বপ্ন মনে হচ্ছিল। এসব ভাবতে ভাবতে ডালিয়া ঘুমিয়ে গেল। পরদিন খুব সকালে ডালিয়া ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিল। রহমত চাচা এসে বলল, আরে মা, তোকে কষ্ট করতে হবে না, আমি করে দিচ্ছি, বল কি করতে হবে। চাচা তুমি যাও তো, এতদিন অনেক করেছো, এবার আমাকে করতে দাও। চুপ করে গিয়ে বসে থাকো, আরেকবার কাজ করতে চাইলে কিন্তু ভালো হবে না। পাগলি একটা, এমনভাবে শাসন করছে যেন আমার মা হয়। কিরে মা, কাঁদছিস কেন? তোকে কি আমি কষ্ট দিয়েছি? মা বলেছি বলে রাগ করেছিস? রহমত চাচা, এ চোখের পানি যে সুখের, তুমি যে ভালোবেসে মা ডেকেছো, এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আজ থেকে তুমি আমার চাচা না, বাবা। আমিও তোমাকে বাবা বলে ডাকবো, তোমার মতো করে আমার বাবাও আমাকে ভালোবাসেনি। রহমত চাচা একরাশ হাসি দিয়ে বলল, আমার লক্ষ্মী মা তুই, তোর যা মন চায় তাই ডাকিস। তোর মতো লক্ষ্মী মেয়ের বাবা হতে পেরে যে আমি খুব খুশি। রান্না কি শেষ করেছিস নাকি আরো বাকি? শেষ চাচা, এবার শুধু টেবিলে দেওয়ার পালা।
হঠাৎ ডালিয়া শুনতে পেল অরণ্য তাকে ডাকছে। ডালু ডালু, কোথায় তুমি? আসতেছি। কিন্তু কেন? আমার মানিব্যাগ আর ঘড়িটা কোথায়? ড্রেসিং টেবিলের উপরে দেখুন। পাচ্ছি না তো, তুমি এসে দিয়ে যাও। ডালিয়া দৌড়ে উপরে গেল। উপরে গিয়ে দেখলো মানিব্যাগ আর ঘড়ি ড্রেসিং টেবিলের সামনে আছে। কিছুটা অভিমানী রাগ নিয়ে চোখ নিয়ে মানিব্যাগ আর ঘড়িটা দিয়ে বলল, এখানেই তো আছে, তাহলে না করলেন যে? জানি আছে, কিন্তু আমি চাই ঘড়িটা তুমি পরিয়ে দাও, তাই আসতে বলেছি। এখন তাড়াতাড়ি ঘড়ি পরিয়ে দাও তো। আপনি যে মাঝে মাঝে কি করেন বুঝি না, বাচ্চাদের মতো আচরণ করেন একদম। তুমি জানো আমি কত সিনিয়র তোমার, আবার তুমি আমাকে বাচ্চা বলো? 16 বছরের একটা পুচকি মেয়ে আমাকে বাচ্চা বলে? সাহস কত! সে আপনি যাই বলেন, মাঝে মাঝে আপনাকে আমার বাচ্চাই মনে হয়। হয়েছে হয়েছে, তোমার সাথে কথা বলে আমি পারবো না। এবার পাকা পাকা কথা রেখে আমাকে ঘড়িটা পরিয়ে দাও তাড়াতাড়ি। এত বকবক করতে পারে? কি আমি বকবক করি? আর কথাই বলবো না। অরণ্য ডালিয়াকে টেনে বুকের কাছে এনে বলল, তুমি কথা না বলে যে আমি মরেই যাব। ডালিয়া অরণ্যর মুখটা চেপে ধরে বলল, মরার কথা বললে কিন্তু আমি সত্যিই কথা বলবো না। আপনি মরে যাবেন আমার আগে, এটা আমি ভাবতেও পারি না। এ কথা আর বলবেন না। কথাটা বলে ডালিয়া একদম কেঁদে দিল। অরণ্য ডালিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাগলি মেয়ে এভাবে কাঁদে না, মরতে তো হবেই সবাইকে। আচ্ছা সরি, আমি আর এ কথা বলবো না। ডালিয়া অরণ্যর দিকে এবার অভিমানী চোখ নিয়ে তাকিয়ে বলল, কান ধরেন তাহলে, কান ধরে সরি বলেন। সত্যি কি কান ধরতে হবে? আজকে মাফ করে দেওয়া যায় না? কোনো মাফ নেই, কান ধরেন। তারপর অরণ্য কান ধরে মুচকি হাসি দিয়ে বলল, আমি আর এমন কথা বলবো না। আমি আমার ডালুকে আর কষ্ট দিব না। আমার ডালুকে সব সময় খুশি রাখার চেষ্টা করব। এবার ডালু রানী আমার ঘড়িটা পরিয়ে দিন, না হয় অফিস যেতে লেট হবে যে। ডালিয়া মুখের কোণে একরাশ হাসি নিয়ে অরণ্যকে ঘড়িটা পরিয়ে দিয়ে বলল, এবার নাস্তা খেতে নিচে চলুন। আপনি ডালিয়াও নিচে গেল। রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে দিতে লাগলো। হুট করে রান্নাঘর থেকে আসার সময় ডালিয়া পা পিছলে পড়ে গেল। অরণ্য খেয়াল করলো ডালিয়া পড়ে আছে। তাড়াতাড়ি ডালিয়ার কাছে গেল। ডালিয়াকে রাগী কণ্ঠে বলল, এত তাড়াহুড়ার কি আছে? কাজ করবা আস্তে ধীরে। এখন যদি কিছু হতো, উঠো আমার কাঁধে ভর করে। ডালিয়া অরণ্যর ঝাড়ি শুনে একটু মন খারাপ করলো। অরণ্যর কাঁধে ভর করে উঠে উঁচু করে দাঁড়িয়ে রইল। অরণ্য বুঝতে পেরেছে ডালিয়া অভিমান করেছে, তাই ডালিয়াকে বলল, হয়েছে হয়েছে, আর এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে হবে না। তুমি যদি পায়ে ব্যথা পেতে তাহলে কে ভুগতো, আমি নাকি তুমি? এখানে বসো, আজকে একসাথে খাবো। খান, আমি পরে খেয়ে নেব। একটা মাইট দিব, তাড়াতাড়ি বসো। অরণ্য ডালিয়াকে টেনে চেয়ারে বসিয়ে খাইয়ে দিল। ডালিয়া যেন স্বপ্নের সাগরে ভাসতে লাগলো। ভাবতে লাগলো এত সুখ তার কপালে সইবে তো, নাকি আবার সব সুখ ফিকে হয়ে যাবে। খাওয়া শেষে ডালিয়া অরণ্যকে জিজ্ঞেস করলো, আপনি কখন আসবেন? আজকে তাড়াতাড়ি চলে আসবো। তুমি রেডি থেকো, বিকেলে ঘুরতে যাব। কোথায় যাবে বলো তো? ডালিয়া অনেক ভেবে উত্তর দিল, শিশু পার্কে যাব। অরণ্য ডালিয়ার কথা শুনে হাসতে হাসতে উত্তর দিল, এত জায়গা থাকতে শিশু পার্কে কেন? আমার খুব ইচ্ছা ছিল শিশু পার্কে যাবার, কিন্তু বাবা ব্যস্ত থাকায় কখনো যেতে পারিনি। আর এরপর মা মরে যাওয়ার পর তো জীবনই পাল্টে গেল। শিশু পার্কে যাব কিভাবে, এই জন্যই বললাম। না নিয়ে যেতে পারলে থাক। হয়েছে, মুখ ভার করে রাখতে হবে না, আমি এসেই নিয়ে যাব। রেডি হয়ে থেকো। ডালিয়া তো শুনে খুশির ছুটে অরণ্যকে জড়িয়ে ধরলো। তারপর আবার নাচতে নাচতে রুমে চলে গেল। অরণ্য ডালিয়ার খুশি দেখে ভাবতে লাগলো মেয়েটা কত বাচ্চা সুলভ, আচরণগুলো একদম বাচ্চাদের মতো। আর হবে নাই বা কেন, বয়সও তো একদম কম। 16 বছরের মেয়ে আর কতই বড়। পরিস্থিতি তাকে এ হাল করেছে, না হয় ডালু তো একটা বাচ্চাই। একটু ভালোবাসা পেয়েই কতটা খুশি। ডালিয়াকে একটু ভালো রাখতে পেরে অরণ্যর মনে যেন একটা শান্তি লাগছে। এরপর অরণ্য অফিসে গেল। পুরোনো অফিসটা যেন নতুন করে পেল। সেই চেনা হাসপাতাল, চেনা ঘর অনেকটা বদলে গেছে। অনেকটা গেলেও যেন অরণ্যর কাছে চিরচেনা মনে হচ্ছে। অফিসটা আজ নতুন করে পেয়ে অরণ্য বেশ খুশি হলো। আর মনে মনে ডালিয়াকে অনুভব করতে লাগলো, কারণ এইসব কিছু হয়েছে ডালিয়ার জন্য। ডালিয়ার জন্যই আজ অরণ্য সব হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়েছে। ডালিয়ার প্রতি ভালো লাগাটা কখন যে অরণ্যর মনে ভালোবাসায় রূপ নিয়েছে অরণ্য বুঝতেই পারেনি।
সব কাজ সেরে বিকেল 3টায় অরণ্য বাসায় ফিরে দেখলো ডালিয়া একদম রেডি হয়ে বসে আছে। অরণ্য বুঝতে বাকি রইল না ডালিয়া শিশু পার্কে যাওয়ার জন্য অধীর আগ্রহী আছে। ডালিয়া অরণ্যকে দেখার পর বলল, আপনি এসেছেন? আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। আপনার নাম্বারও নাই যে কল দিব, রহমত চাচাও নাম্বার জানে না। ওরে আমার ডালুটাকে মনে হয় খুব বেশি অপেক্ষা করিয়ে ফেলেছি। মোবাইলটা দাও দেখি। ডালিয়া তার ছোট্ট ভাঙ্গা মোবাইলটা অরণ্যর কাছে বাড়িয়ে দিল। অরণ্য সেই মোবাইলে অরণ্যর নাম্বারটা ওরু লিখে সেভ করে দিল আর বলল, এই যে নাম্বার সেভ করে দিচ্ছি, এখন খোঁজ নিতে আর সমস্যা হবে না। আর চলেন তাড়াতাড়ি শিশু পার্কে যাই। কিন্তু কি দিয়ে যাবেন? চলেন রিক্সা করে যাই। একটু দূরে, এখান থেকে রিক্সা দিয়ে যাওয়া যাবে না, আমরা গাড়ি দিয়ে যাব। তারপর আসার সময় অর্ধেক রাস্তা গাড়ি দিয়ে আসব, আর বাকি অর্ধেক রাস্তা রিক্সা দিয়ে। ওকে? আচ্ছা। অতঃপর দুজন মিলে শিশু পার্কে গেল। অরণ্য খেয়াল করলো ডালিয়া শিশু পার্কে গিয়ে বেশ খুশি। বাচ্চাদের মতো ঘোড়ায় চড়ছে, বিমানে চড়ছে, কত কি নাই করছে। সত্যি তো মেয়েটা তো বাচ্চাই। আর অরণ্য কি ডেকে ডেকে বলছে, আমি একটা ফুলদানিতে উঠবো, আমি একটু রেলগাড়িতে উঠবো, আপনিও আমার সাথে উঠুন। অরণ্য ডালিয়ার সাথে ওইখান থেকে নিজেকে বেশ বাচ্চাই মনে হতে লাগলো, কারণ ডালিয়ার বাচ্চা সুলভ আচরণগুলো যেন অরণ্যর বেশ ভালোই লাগছে। ওইখানে ঘোরা শেষে এবার বাসায় আসার পালা। অর্ধেক রাস্তায় গাড়িতে এসে ডালিয়া আর অরণ্য নেমে গেল। ডালিয়া হুট করে বলে বসলো, হলুদ বাতি জ্বলে উঠেছে, কি মজা। অরণ্য বেশ হাসতে লাগলো ডালিয়ার কথা শুনে আর বলল, হলুদ বাতি জ্বলে উঠেছে, চলো একটু হেঁটে সামনে যেতে হবে, তারপর রিক্সা নিতে হবে। অরণ্য আর ডালিয়া খানিকটা পথ হেঁটে সামনে গেল। সামনে গিয়ে ডালিয়া যা দেখলো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না, কারণ ডালিয়া দেখলো একজন মধ্যবয়স্ক লোক রাস্তায় ভিক্ষা করছে। তার একটা পা ভাঙা। ডালিয়ার লোকেরা বেশ চেনা চেনা লাগছে। ডালিয়াকে দেখে লোকটা মুখটা লুকাতে চাইলো। ডালিয়া লোকটাকে ভালো করে খেয়াল করে দেখলো এ আর কেউ না, এ যে তার বাবা। কিন্তু তার বাবার এ হাল হলো কিভাবে? ডালিয়া ঝটপট বাবার হাতটা ধরে, বাবা তুমি এখানে কেন? তোমার এ হাল কেন? এইভাবে এখানে বসে আছো কেন? তোমার কি হয়েছে বাবা? তুমি এইভাবে ভিক্ষা করছো কেন? তোমার পা ভাঙছে কিভাবে? বাবা কথা বলছো না কেন? কথা বলো। কে তুমি? আমাকে বাবা বলে ডাকছো? আমি কারো বাবা না, আমি তোমাকে চিনি না। বাবা ভালো করে দেখো, আমি তোমার ডালিয়া। কতদিন পর তোমাকে দেখলাম। আমার ডালিয়া নামে কোনো মেয়ে নাই, আমি তোমাকে চিনি না। তুমি এখান থেকে যাও তো মা। বাবা এমন করে বলো না, আমার সাথে চলো তুমি, তোমাকে রেখে যাব না আমি। বললাম তো আমি কারো বাবা না। এই যে সাহেব, আপনার কি হয় উনি? চাচা আমার বউ হয়। আপনি আপনার বউকে নিয়ে যান, হয়তো উনি ওনার বাবার চেহারা গুলিয়ে ফেলছে। আমার কোনো মেয়ে নেই। আচ্ছা চাচা, আপনি অস্থির হবেন না, আমি দেখছি। অরণ্য বুঝতে পারলো না ডালিয়া হঠাৎ ওনাকে দেখে এমন কেন করছে, তাই ডালিয়াকে বলল, দেখো ডালু, উনি তো বললো তোমাকে চিনে না, হয়তো তোমার ভুল হচ্ছে। চলো এবার বাসায় চলো। না অরু, আমার ভুল হচ্ছে না, উনিই আমার বাবা। আচ্ছা ডালু, এবার চলো বাসায় যাই। উনি তো যেতে চাচ্ছে না, আমরা পরে একদিন আসবো নে। এই বলে অরণ্য ডালিয়াকে চেপে ধরে রিকশায় তুললো। আর ডালিয়া বাবা বাবা বলে চিল্লাতে লাগলো। রিকশায় উঠে ডালিয়া বেশ কাঁদতে লাগলো। অরণ্য ডালিয়ার কান্না দেখে বলল, সত্যি কি উনি তোমার বাবা? তোমার কি কোথাও ভুল হয়েছে কিনা দেখো। দেখেন, আমি কি মেয়ে হয়ে বাবাকে চিনবো না? উনিই আমার বাবা, কিন্তু আমার বাবার এ হাল কিভাবে হলো? কিভাবে উনি এখানে আসলো? আমাকে এবার কেন না চেনার ভান ধরলো? আমি তো ওনার কাছে টাকা পয়সা চাইবো না, বুঝতেই পেরেছে, তবু কেন এমন করলো? তা তো জানি না, তবে যে বাবা তোমার এত বড় ক্ষতি করেছে, এত কষ্ট দিয়েছে, সে বাবার জন্য তুমি চোখের পানি ফেলছো ডালিয়া? ওনার এ অবস্থা হয়েছে ভালোই হয়েছে। দেখেন, আমি জানি উনি আমার সাথে যা করেছে অন্যায় করেছে, এটা করা ওনার ঠিক হয়নি, কিন্তু যতই হোক উনি আমার বাবা। ওনার জন্য আমি এ দুনিয়া দেখতে পারছি। যত নিকৃষ্টই হোক, ওনার মেয়ে তো আমি, আর উনি তো আমার বাবা। হয়তো বাবা বুঝতে না পেরে সময় আর পরিস্থিতির প্রেক্ষাপটে একটা ভুল কাজ করেছে, তাই বলে মেয়ে হয়ে বাবাকে অস্বীকার করব, বাবার এমন দুর্দিন দেখে চুপ করে থাকবো, সেটা তো হয় না। অরণ্য ডালিয়ার কথা শুনে বেশ অবাক হলো। এত ছোট মেয়ে, তার কত বড় বোঝ। সে ঠিক কতটা গভীরভাবে চিন্তা করে কথাগুলো বলেছে। সত্যি ডালিয়াটা একটা অসাধারণ মেয়ে।
ডালিয়ার দিকে তাকিয়ে দেখলো ডালিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অরণ্য ডালিয়ার চোখ দুটো মুছে দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হঠাৎ রিক্সাওয়ালা বলে উঠল, মামা চলে আইছি, নামবেন না? হ্যাঁ মামা, নামতেছি। মামা, মামির মনে হয় মনটা খারাপ। তাই একটু খারাপ? এত সুন্দর মামির কষ্ট দিয়েন না। আচ্ছা দিব না মামা, আপনাকে কত দিব? আপনার যা ইচ্ছা দেন। অরণ্য পকেট থেকে 500 টাকার নোট বের করে দিল। রিক্সাওয়ালা 500 টাকা নিয়ে বলল, এত বড় নোটে তো ভাঙতে হবে না, ছোট নোট দিন মামা। আরে ভাঙতি লাগবে না, পুরোটাই তোমাকে দিয়ে দিছি। তুমি তোমার মামির জন্য দোয়া করো। রিক্সাওয়ালা খুশি হয়ে বলতে লাগলো, মামা, আল্লাহ আপনাদের ভালো রাখুক, মামির কোলে ফুটফুটে একটা সন্তান দিক, আল্লাহ আপনাদের মনের ইচ্ছা পূরণ করুক। ডালিয়া রিক্সাওয়ালার কথা শুনে বেশ লজ্জা পেল। তারপর দুজন বাসায় গেল। বাসায় গিয়েও যেন ডালিয়ার মন পড়ে রইল তার বাবার দিকে, অনেকটা চুপচাপ হয়ে রইল। অরণ্য বেশ বুঝতে পারলো ডালিয়া কষ্ট পাচ্ছে। আর এদিকে ডালিয়া শুধু ভাবতে লাগলো তার বাবা কেন তার সাথে এমন করলো, কেন তার বাবা তাকে না চেনার ভান করলো, এ হাল কিভাবে হলো তার বাবার, তার সৎ মা কোথায়। এসব ভাবতে ভাবতে ক্লান্তিতে ডালিয়ার চোখ বুঝে আসলো আর ডালিয়া ঘুমিয়ে গেল। সকালে উঠে খেয়াল করলো 8টা বেজে, মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এত সকাল হয়ে গেছে, এখনো কিছু রান্না হয়নি। অরণ্য কি খেয়ে যাবে এ কথা ভেবে ডালিয়া তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে যা দেখলো অবাক না হয়ে পারলো না। দেখলো অরণ্য রান্না করতেছে। ডালিয়া অরণ্যকে দেখে কিছুটা বিস্মিত হয়ে বলল, আপনি রান্না করতে কেন এসেছেন? আমাকে ডাক দিলেই তো পারতেন। তুমি এত সুন্দর করে ঘুমিয়েছো, তোমাকে ঘুমানো অবস্থায় দেখে বেশ নিষ্পাপ লাগছিল। কেন জানি মন চাচ্ছিল না তোমাকে ডাকতে, তাই ডাকিনি। আচ্ছা সরুন, এবার বাকিটা আমি করছি। আর কিছু করতে হবে না, তুমি চুপ করে গিয়ে বসো। আজকে আমি রান্না করব, এখানে পাকামো করতে আসবে না একদম। রান্না করে একদম আমাকে উদ্ধার করে দিচ্ছে, মনে হচ্ছে উনি একাই রান্না বিষয়ক। ডালিয়ার বাচ্চা সুলভ উত্তর শুনে অরণ্য মনে মনে হাসতে লাগলো। এর মধ্যে রান্নাও শেষ করলো। তারপর টেবিলে গুছাতে যাবে, ঠিক এই মুহূর্তে ডালিয়া বলল, এবার টেবিলটা গোছাতে আমাকে দিন। আমি রান্না করতে পারছি, টেবিলে গুছাতে পারবো, তুমি চুপচাপ বসে দেখো শুধু। ডালিয়া আর কি করবে বুঝতে পারলো অরণ্য বেশ ঘাট টেরামো শুরু করছে, তাই সে বসে বসে অরণ্যর কাণ্ড দেখতে থাকলো। হঠাৎ হঠাৎ টুংটাং কলিং বেলের আওয়াজ পেল। রান্নাঘর থেকে অরণ্য বলে উঠল, ডালু দেখো তো কে এসেছে। হ্যাঁ আমি দেখতেছি। এটা বলে ডালিয়া দরজা খুলে দেখলো একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা বেশ সুন্দরী। ডালিয়া মেয়েটাকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আমি কে সেটা তোমাকে কেন বলবো? অরণ্য কোথায়? ওরও তো রান্নাঘরে, কিন্তু আপনি কে? পরিচয় না দিয়ে ঢুকে পড়ছেন কেন? আমার বাড়িতে আমি ঢুকবো, তোমার কাছে কেন পরিচয় দিয়ে ঢুকতে হবে? এখান থেকে সরে দাঁড়াও, আমাকে ঢুকতে দাও। আগে তো বলুন আপনি কে। অরণ্য রান্নাঘর থেকে বলতে লাগলো, কি হলো ডালু, কে এসেছে? এত কথা কিসের? জানি না, আপনি এসে দেখেন তো কে এসেছে। চিনি না, একটা মেয়ে এসেছে। দাঁড়াও, আমি আসতেছি, ওনাকে বসতে বলো। অরণ্য রান্নাঘরে এসে চমকে গেল, কারণ অরণ্য খেয়াল করলো মাবিহা এসেছে। মাবিহাকে দেখে অরণ্য বেশ চটেও গেল। মাবিহাকে বলল, তুমি এখানে কি করতে এসেছো মাবিহা? অরণ্য, আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। মাবিহা প্লিজ তুমি চলে যাও, এখন তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না, প্লিজ যাও। অরণ্য, আমার কথাটা শোনো। কোনো কথা শুনবো না, যাও তো এখান থেকে। পাশ থেকে ডালিয়া বলে উঠল, উনি কি বলতে চায় একবার শোনেন। মাবিহা ডালিয়ার কথা শুনে আরো চটে গেল আর বলল, এই মেয়ে, আমাদের মধ্যে কথা বলার তুমি কে? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে এইভাবে কথা বলার? তুমি সেই মেয়েটা যে অরণ্যর মাথা খেয়েছো। ডালিয়াকে এভাবে অপমান হতে দেখে অরণ্য আরো রেগে গেল আর বলল, ও ডালিয়া, ডালিয়ার সাথে ভদ্র ভাষায় কথা বলো। তোমাকে এত বড় সাহস কে দিয়েছে ওকে অপমান করার? আর শোনো, ও আমার স্ত্রী। পাশ থেকে ডালিয়া কি জানি বলতে চাইছিল, তখন অরণ্য ডালিয়ার গালে একটা কুশিয়ে চড় বসিয়ে বলল, আমাদের কথার মাঝখানে এখন তুমি কোনো কথা বলবা না। আর মাবিহা দেখছো তো, তোমার জন্য ডালুর সাথে আমার ঝামেলা হচ্ছে। আমাদের সুখের সংসারটা নষ্ট করে দিও না, প্লিজ আমাকে মুক্তি দাও। আমি তোমাকে আর ভালোবাসি না। ভালোবাসা কি জোর করে হয় বলো? তুমি যেদিন আকাশের সাথে চলে গিয়েছিলে সেদিন তো আমি তোমাকে কোনো বাধা দেইনি, জোর করে তোমাকে পেতে চাইনি। তবে আজকে কেন তুমি আমাকে জোর করতেছো? আমার আর ডালিয়ার জীবনে জটিলতা সৃষ্টি করতেছো। তোমার জন্য ডালিয়ার গায়ে হাত তুললাম। প্লিজ মাবিহা, আমাকে ক্ষমা করে দাও। আমাদের
দাম্পত্য জীবনটা নষ্ট করো না, তুমি চলে যাও। অরণ্যর কথা শুনে মাবিহার চোখের জল ছলছল করতে লাগলো। বুঝতে পারলো তার অরণ্য এখন ডালিয়ার হয়ে গেছে। তার অরণ্য এখন আর তার নেই। কিছুটা লজ্জিত আর অনুতপ্ত হলো আর বলল, অরণ্য, আই এম সরি। আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এভাবে পর করে দিয়েছ। বুঝতে পারিনি তুমি আর আমার অরণ্য নেই, তুমি এখন ডালিয়ার হয়ে গেছো। এটা ভাবতেও পারিনি। আর তোমার জীবনে কাটা হয়ে দাঁড়াবো না। যে ভুল আমি করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে। তোমরা দুজন ভালো থেকো। আর ডালিয়া, মনে কষ্ট নিও না। তোমাদের মাঝে এভাবে আসা আমার ঠিক হয়নি। এই বলে মাবিহা কাঁদতে কাঁদতে চলে গেল। আর ডালিয়াও চটটা খেয়ে বেশ অভিমান নিয়ে রুমে গেল আর কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ডালিয়া খেয়াল করলো অরণ্য এসেছে। অরণ্যকে দেখে যেন ডালিয়ার অভিমানের পাল্লাটা আরো ভারী হলো। ডালিয়া তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। অরণ্য ডালিয়াকে এদিকে টেনে নিচের দিকে মুখ ফিরিয়ে বলল, ডালু সরি, এভাবে চড় দেওয়াটা ঠিক হয়নি। এভাবে চড় না দিলে তো তুমি বলেই ফেলতে যে তুমি আমার স্ত্রী না। ডালিয়া অভিমানী কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি জানলেন কিভাবে যে আমি এটাই বলবো? আমি তোমার মনের কথা বুঝি, কিন্তু তুমি মাবিহার পক্ষ টানতেছিলে কেন? কারণ আপনি মাবিহাকে ভালোবাসেন। আমি চেয়েছিলাম মাবিহার সাথে যেন আপনার সব ঠিক হয়ে যায়। কে বলেছে আমি মাবিহাকে ভালোবাসি? আমার মনে হলো। তুমি ভুল জানো, আমি মাবিহাকে ভালোবাসি না। কিন্তু সরি, তোমাকে এভাবে চড় দেওয়াটা ঠিক হয়নি। রাগ করো না। অরণ্যর আদর পেয়ে ডালিয়ার অভিমানটা যেন আরো বেড়ে গেল। ডালিয়া এবার কেঁদেই দিল। অরণ্য ডালিয়াকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, আমার পাগলিটাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আমার পাগলিটা কান্না করে না, আর এমন ভুল হবে না। আমার পাগলিটা যা বলবে তাই করব। কান্নাটাও থামাও প্লিজ। তুমি কাঁদলে যে আমার ভালো লাগে না। প্লিজ কেঁদো না। এখন আর আদর করে কথা বলতে হবে না। চড় দেওয়ার সময় হুঁশ ছিল না। অরণ্য এবার ডালিয়ার গালটা টেনে একটা চুমু দিল আর বলল সরি। ডালিয়ার অভিমানটাও বেশ কমে গেল অরণ্যর ঠোঁটের কোমল স্পর্শ পেয়ে। অরণ্য ডালিয়ার লজ্জামাখা মুখটা দেখে বলল, আর লজ্জা পেতে হবে না। চলো এবার খেতে চলো। অফিস যেতে আজকেও লেট হবে। যেভাবে বলছো লেট মনে হয় আমি করতেছি। এখন সব দোষ আমার ঘাড়ে চাপানো হচ্ছে, তাই না? অরণ্য হাসতে হাসতে উত্তর দিল, আমার ডালুর ঘাড়ে দোষ চাপানোর সাহস আমার আছে নাকি? এখন আর ঢং ধরতে হবে না, খেতে চলেন। না হয় আর আজকে অফিসে যাওয়া লাগবে না। তারপর দুজন মিলে খেতে গেল। খাওয়া শেষে অরণ্য হাসপাতালে গেল আর ডালিয়া ঘরের কাজ করতে লাগলো। ডালিয়া কাজ করতে করতে খেয়াল করলো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু অরণ্যর আসার কথা ছিল 5টায়, এখনো আসেনি। 7টা বেজে গেছে, এখনো কেন আসছে না? ডালিয়া বুঝতে পারছিল না। ডালিয়া অরণ্যকে কল দিয়ে দেখলো অরণ্যর নাম্বারটা বন্ধ। বারবার কল দিল, দেখলো নাম্বারটা বন্ধ। ডালিয়া বেশ চিন্তায় পড়ে গেল। অরণ্য ফোন বন্ধ কেন বুঝতে পারছিল না। ডালিয়ার রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন অরণ্য আসবে। দেখতে দেখতে 9টা বেজে গেল। ডালিয়ার চিন্তা যেন আরো বেড়ে গেল। ডালিয়া বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ রহমত চাচা এসে বলল, ডালিয়ার মা তোর সাথে জানি কে দেখা করতে এসেছে। ডালিয়া জিজ্ঞাসা করলো, কে এসেছে চাচা? তা তো জানি না, তুই গিয়ে দেখ তো মা। অরণ্য কেন আসছে না চাচা? তা জানি না, তুই নিচে গিয়ে দেখ তো লোকটাকে চিনিস কিনা। ডালিয়া নিচে গিয়ে দেখলো ডালিয়ার বাবা বসে আছে আর পাশে অরণ্য। ডালিয়া তার বাবাকে দেখে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি এখানে কিভাবে আসলে? আর কালকে আমার সাথে কেন এমন করলে? তোমার এ হাল কিভাবে হলো? ডালিয়ার বাবা হু হু করে কাঁদে আর বলল, সব পাপের শাস্তি রে মা। তোর সাথে যে অন্যায় করেছি আমি, তারই শাস্তি পেয়েছি। তোকে না চিনার ভান এজন্য ধরেছি যে সুদিনে তোকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আর এই দুর্দিনে তোকে বুকে জড়িয়ে নিলে যে তুই আমাকে লোভী ভাবতি মা। আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিয়েছে। তোকে বের করে দেওয়ার কয়দিন পরেই আমার অ্যাক্সিডেন্ট হয়, আর তোর সৎমা সব লিখে নিয়ে আমাকে বের করে দিয়েছে। এরপর থেকে আমি ভিক্ষা করে খাই মা। তোকে ফিরিয়ে দেওয়ার পর অরণ্য বাবা আজকে সন্ধ্যায় আমার কাছে যায়, আমাকে বুঝিয়ে এখানে নিয়ে আসে। আমাকে ক্ষমা করে দিস মা, আমি যে বড়ই অন্যায় করে ফেলেছি। বাবার কথাটা শুনে ডালিয়া অরণ্যর দিকে তাকালো। অরণ্য একরাশ হাসি দিয়ে চোখে সম্মতিসূচক ইশারা দিল আর ডালিয়া বাবাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি বাবা, তুমি যা করেছো না বুঝে করেছো। যত যাই হোক তুমি আমার বাবা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আজকে থেকে তুমি এখানেই থাকবে।
ডালিয়ার বাবা ভেতরে ভেতরে বেশ অনুতপ্ত হলো। আর মেয়ের এমন আচরণ দেখে তার অনুতপ্তটা যেন আরো বেড়ে গেল। তার ভুল বুঝতে পেরে ভেতরে কষ্টের ভারটা যেন আরো বেড়ে গেল। আর মা বাবা মিলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অতঃপর ডালিয়ার বাবা এখানে রয়ে গেল। রহমত চাচা ডালিয়ার বাবাকে রুম দেখিয়ে দিল আর বাবা খেতে দিল। আর ডালিয়া অরণ্যকে বলল, আগে রুমে চলো, তোমার খবর আছে। অরণ্য হাসতে হাসতে রুমে গেল আর ডালিয়াকে জড়িয়ে ধরে বলল, তা মহারানী বলেন কি করবেন আমাকে? ডালিয়া অরণ্যর হাতটা ছুটাইয়া বলল, আপনার ফোন বন্ধ ছিল কেন? আপনি জানেন না আমার আপনাকে নিয়ে চিন্তা হয়? আর কখনো এমন করবেন? ইচ্ছে করে বন্ধ করেছি। ইচ্ছে করে বন্ধ করেছেন মানে? যাতে তোমাকে সারপ্রাইজ দিতে পারি। আমার আর কোনো সারপ্রাইজ লাগবে না, আর এমন করবেন না। আচ্ছা বাবা, আর করবো না। এবার রাগ দেখানো অফ করে খাবার রেডি করো, অনেক ক্ষুধা লাগছে। সারাদিন তো খালি রাগ দেখাও। কি আমি রাগ দেখাই তাই না? আর আপনি যে এই কোকামগুলো করেন সেটার বেলায় কিছু না। থাক, আর বিস্ফোরণ ঘটাতে হবে না, আমারই দোষ। এবার খুশি? খেতে দাও তাড়াতাড়ি। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি খাবার রেডি করছি। এভাবে অরণ্য আর ডালিয়ার সম্পর্কটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নিল। মাবিহাও আর এর মধ্যে ঝামেলা করেনি, কারণ মাবিহাও তার কাজের জন্য লজ্জিত। আর এদিকে অরণ্য আর ডালিয়ার সম্পর্কটা বেশ জমে গেল। অরণ্য চিন্তা করলো ডালিয়াকে বিয়ে করবে, কিন্তু হঠাৎ একদিন রহমত চাচা এসে ডালিয়া আর অরণ্যকে বলল। অরণ্য আর ডালিয়া তখন বসে বসে গল্প করছিল, আর অরণ্য মনে মনে ভাবছিল যে আজকে ডালিয়াকে প্রপোজ করবে। আর ডালিয়াকে প্রপোজ করতে নিয়েছিল। ঠিক এই মুহূর্তে চাচারের কথা শুনে ডালিয়া আর অরণ্য নিচে গেল। নিচে গিয়ে অরণ্য খেয়াল করলো একটা মধ্যবয়স্ক অপরিচিত লোক এসেছে। অরণ্য লোকটাকে ঠিক চিনতে পারলো না, তাই অরণ্য লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি কে? এখানে কি জন্য? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। অপরদিকে ডালিয়া লোকটাকে দেখে ভয়ে মুচড়ে গেল, কারণ লোকটা আর কেউ না, লোকটা তার প্রাক্তন স্বামী। লোকটা ডালিয়াকে দেখে বলল, তুই আমার সাথে চল, তোরে বিয়া করছি এখানে রাখার জন্য নাকি? লোকটাকে ডালিয়ার সাথে এভাবে কথা বলতে দেখে অর্ণব বেশ রেগে গেল। অর্ণ লোকটাকে রাগী কণ্ঠে জবাব দিল, কে আপনি? এখানে এসে এইভাবে অসভ্যতা করছেন যে? আপনার তো সাহস কম না, আমার বাড়িতে এসে আমার বউয়ের সাথে অসভ্য ভাষায় কথা বলছেন। লোকটা আবার বিদঘুটে হাসি দিয়ে জবাব দিল, আপনার বউ কি করে হয়? একে তো আমি 2 বছর আগে বিয়ে করেছিলাম। এ আমার বউ, আপনি একে জিজ্ঞেস করেন। আমাদের ডিভোর্স তো হয়নি। আমার বউয়ের সাথে আমি যেভাবে ইচ্ছা কথা বলবো, তাতে তোর কি? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি, তোর বাপের কি তাতে? অরণ্য লোকটার কথা শুনে বুঝতে পারলো এ আর কেউ না, এ ডালিয়ার প্রাক্তন স্বামী। এবার অরণ্য আরো রেগে গেল, অরণ্যের রক্ত যেন মাথায় চড়ে গেল। অরণ্য কিছু বলার আগেই লোকটা ডালিয়ার হাত ধরে বলল, চল আমার সাথে চল, তোরে আর কষ্ট দিব না, তুই আমার সাথে থাকবি। ডালিয়া হাতটা ছুটানোর চেষ্টা করলো, কিন্তু শক্তির সাথে পেরে উঠছিল না, তাই চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, আমাকে ছাড়েন, আমি আপনার সাথে কোথাও যাব না, আমার হাত ছাড়েন। অরণ্য লোকটার কাণ্ড দেখে রেগে মেগে বলল, ডালিয়ার হাত ছাড়ুন বলছি, তা না হলে ভালো হবে না বলছি। আমার বউকে আমি ধরেছি, তাতে তোর কি? আমি ছাড়বো না, ডালিয়াকে আমার সাথে করে নিয়ে যাব। বেশি তেড়ি বেড়ি করলে অন্যের বউ অপহরণ করার মামলা ঠুকে দিব কিন্তু। হাত ছাড়ুন ডালিয়ার, না হয় ভালো হবে না। ছাড়ুম না হাত, ডালিয়া আমার বউ, তুই কি করবি কর। এই বলে ডালিয়ার হাত টেনে নিয়ে যেতে চাইলো। অরণ্য বেশ রেগে ডালিয়াকে ওই লোকটার হাত থেকে ছুটিয়ে লোকটাকে কষিয়ে চড় মারলো আর বলল, জানোয়ার, বেহায়া, নির্লজ্জ কাপুরুষ, লজ্জা লাগে না ডালিয়াকে বউয়ের পরিচয় দিতে? বাপের বয়সী হয়ে একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করেছিস, আমারে মামলার ভয় দেখাস। 14 বছর বয়সী মেয়েকে বিয়ে করে বাল্যবিবাহ করেছিস, বিয়ের রাতে নিজের স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করাইছিস, নিজের বউরে নিজে ধর্ষণ করছিস। কুত্তার বাচ্চা, তুই তো একটা ধর্ষক। তারপর নিজের বউরে পতিতা পল্লীতে বিক্রি করে দিছিস, তুই তো একটা পাচারকারী। তুই আমার নামে কি মামলা করবি? আমি তোর নামে এখন বাল্যবিবাহ করার, পাচার করার আর ধর্ষণের মামলা করুম, দেখি তুই কিভাবে বাঁচিস। এসব বলে লোকটাকে অরণ্য আরো কয়েকটা কিল ঘুষি দিল। তারপর পুলিশকে ফোন দিল। পুলিশ তাৎক্ষণিক এসে বলল, জি অরণ্য সাহেব, বলেন। এই যে লোকটাকে ধরে নিয়ে যান, আপনাকে তো ফোনে সব জানিয়েছি।
এই লোকটার কাহিনী, একে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। ধন্যবাদ অরণ্য সাহেব, আমরা একে নিয়ে যাচ্ছি। আপনি সময় করে একবার থানায় এসে ফাইল করে যাবেন, আর আমরা লোকটার নামে চার্জশিট রেডি করে রাখব। আপনাকেও ধন্যবাদ। তারপর পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে গেল। ডালিয়া শুধু নীরব দর্শকের মতো সবটা দেখলো। ডালিয়ার চোখের জল যেন ছলছল করে পড়তে লাগলো। অরণ্য ডালিয়াকে কাছে টেনে নিয়ে বলল, ভয় পেও না, আমি থাকতে তোমার কিছু হবে না। ডালিয়া চুপ করে সব শুনলো। অরণ্যের প্রতি আরো মুগ্ধ হয়ে গেল। যতই অরণ্যকে দেখছে ততই যেন ডালিয়ার ভালোবাসাটা দ্বিগুণ হতে লাগলো। কিন্তু এই ঘটনার প্রস্তাব মনে হয় অরণ্যের মনে দাগ কেটেছিল। সেদিনের পর থেকে অরণ্য ডালিয়ার সাথে খুব বেশি কথা বলতো না। ডালিয়া বুঝতে পারছিল না অফিসের ব্যস্ততার জন্য এমন করছে, নাকি ডালিয়ার উপর অরণ্যের ক্ষোভ জন্মেছে এজন্য, নাকি অরণ্যের ডালিয়াকে মানতে কষ্ট হচ্ছে। সব ভেবে ডালিয়া কিছুটা অস্থির হয়ে গেল। ইদানিং ডালিয়ার শরীরটাও বেশ খারাপ হতে লাগলো। শরীরটা যেন দিন দিন দুর্বল হতে লাগলো। তাই সিদ্ধান্ত নিল ডালিয়া তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। ডালিয়া তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমার সাথে একটু বাইরে যেতে পারবা? কেন মা, কোথায় যাবি? ডাক্তারের কাছে যাব। কেন রে মা, কি হয়েছে তোর? আরে ওইরকম কিছু না, চলো যাই। মারে, আমার তো এক পা ভাঙ্গা, আমাকে সাথে করে নিয়ে গেলে আরো ঝামেলা হবে। সামলাবি নাকি ডাক্তার দেখাবি? এর থেকে ভালো তুই তোর রহমত চাচাকে নিয়ে যা। আচ্ছা বাবা। ডালিয়া তার বাবার রুম থেকে বের হয়ে রহমত চাচাকে ডাকতে লাগলো। রহমত চাচা, রহমত চাচা। কি রে মা, কি হয়েছে? আমার সাথে একটু চলুন তো। কোথায় যাব আগে সেটা তো বল। ডাক্তারের কাছে যাব একটু। কেন রে মা, তোর কি হয়েছে? আরে তেমন কিছু না, একটু শরীর খারাপ, ডাক্তার দেখাইয়া ওষুধ খাইলেই ঠিক হয়ে যাবে। চলো তো। অরণ্যকে বলি। আরে ওকে বলতে হবে না, জানোই তো ও ইদানিং অনেক বিজি, শুধু শুধু ওর চিন্তা বাড়িয়ে লাভ নেই। আরে আরে, আমার মাটা দেখি বেশ সংসারী হয়ে গেছে। কিছুটা লজ্জা পেয়ে বলল, হয়েছে, এবার চলো তো। আরে আমাকে পাঞ্জাবিটা তো পাল্টাতে দিবি, আমি পাঞ্জাবি পাল্টাইয়া আসি আগে। আচ্ছা তাড়াতাড়ি আসো। রহমত চাচা কিছুক্ষণের মধ্যে নতুন পাঞ্জাবি পরে এসে ডালিয়াকে বলল, এবার চল মা। তারপর দুজন মিলে ডাক্তারের কাছে গেল। ডালিয়া ডাক্তারের সিরিয়াল দিল, অতঃপর ডাক্তার দেখালো। তারপর ডাক্তার দেখিয়ে চেম্বার থেকে বের হলো। রহমত চাচা ডালিয়াকে দেখে বলল, কিরে মা, ডাক্তার কি বলল? তোর কোনো সমস্যা নাই তো? ডালিয়া একরাশ হাসি দিয়ে বলল, আরে চাচা, এত চিন্তা করো না তো, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। কিছু টেস্ট দিয়েছে, আজকে করে যাব, কালকে সকালে রিপোর্ট দিলে ডাক্তারকে আবার দেখাবো। এমনি সব ঠিক আছে। তাহলে যা, টেস্টগুলো করিয়ে আয়, আমি এখানে বসি। আচ্ছা চাচা। এই বলে ডালিয়ার টেস্টগুলো করে বের হলো। তারপর রহমত চাচা আর ডালিয়া বাসায় ফিরল। ডালিয়া ফিরেই অরণ্যের জন্য রান্না করলো। অরণ্য আসার পর ডালিয়া অরণ্যকে খেতে দিল। অরণ্য তেমন কোনো কথা ডালিয়ার সাথে বলল না। ডালিয়া ভিতরে ভিতরে বেশ কষ্ট পেতে লাগলো। সত্যি কি অরণ্য ব্যস্ততার জন্য এমন করছে, নাকি অন্য কিছু? এসব ভেবে ভেবে ডালিয়া না খেয়েই ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখলো অরণ্য ডালিয়াকে না বলেই হাসপাতালে চলে গেছে। ডালিয়া বিষয়টা ভেবে বেশ কষ্ট পেল। তারপর রহমত চাচাকে ডাকতে লাগলো, রহমত চাচা, রহমত চাচা, তাড়াতাড়ি বের হও, ডাক্তারের কাছে যাব রিপোর্ট দেখতে। ডালিয়া মা, তুই আজকে একটু একা যা, আমার আজকে কাজ আছে। ড্রাইভারকে নিয়ে গাড়ি করে চলে যা। আচ্ছা চাচা। ডালিয়া রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ডালিয়া বাসায় এসে দেখলো বাসার মেইন গেট দরজা খোলা। ঘর থেকে আলো নেই, ঘরে কোনো আলো নেই। ডালিয়া এমন দেখে বেশ চমকে গেল, কারণ এমন তো কখনো হয়নি। ডালিয়া ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দেখলো চারপাশে কেউ নেই। ডালিয়া রহমত চাচা, বাবা বলে ডাকতে লাগলো, কেউ কোনো সাড়া দিল না। ডালিয়া তাদের রুমে গিয়ে দেখলো কেউ নেই। ডালিয়া বেশ ভয় পেয়ে গেল, ভাবতে লাগলো কারো কিছু হয়নি তো। ভয়ে ভয়ে ডালিয়া চারপাশে তাকালো, খেয়াল করলো চারপাশে কেউ নেই। ডালিয়ার ভয়টা যেন আরো বেড়ে গেল। হঠাৎ ডালিয়ার চোখ গেল অরণ্যের রুমে। ডালিয়া খেয়াল করলো অরণ্যের রুমে লাইট জ্বালানো। ডালিয়া দৌড়ে অরণ্যের রুমে গিয়ে
দেখলো অরণ্য চেয়ারে বসে বসে হাসছে। ডালিয়া বুঝতে পারলো না অরণ্য এমন হাসছে কেন। ডালিয়া বেশ চমকে গেল অরণ্যের হাসি দেখে। ভয়ে ভয়ে ডালিয়া জিজ্ঞেস করলো, আপনি এভাবে হাসছেন কেন? হারামজাদি, হাসবো না তো কাঁদবো? অরণ্যের কথা শুনে ডালিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কারণ এ কোন অরণ্যকে ডালিয়া দেখছে, আর অরণ্য এভাবে কথা বলছে কেন? তাহলে কি অরণ্য আগের রূপে ফিরে গেছে? ডালিয়া ভয়ে ভয়ে স্তব্ধ স্বরে অরণ্যকে জিজ্ঞেস করলো, আপনি এভাবে কেন কথা বলছেন? অরণ্য আবার বিদঘুটে একটা হাসি দিল আর বলল, এভাবে কথা বলবো না তো কিভাবে বলবো? তুই কি ভেবেছিস আমি ভালো হয়ে গেছি? আমি তোর সাথে এতদিন অভিনয় করেছি, হারামজাদি, তোর কথায় ভালো হয়ে যাব ভাবলি কি করে? অরণ্যের কথা শুনে ডালিয়ার মাথাটা যেন ঝিমঝিম করতে লাগলো। ডালিয়া হঠাৎ দাঁড়ানো থেকে বসে পড়লো। অরণ্য খেয়াল করলো ডালিয়া নিচে বসে পড়েছে। অরণ্য তাড়াতাড়ি ডালিয়ার কাছে গেল আর বলল, ডালু ডালু, কি হয়েছে তোমার? আমি তো মজা করছিলাম, আমার কিছু হয়নি। দেখো আমি ঠিক আছি, একটু চারদিকটাতে খেয়াল করে দেখো। ডালিয়া অরণ্যের কথা শুনে মাথা তুলে চারিদিক খেয়াল করে দেখলো বেলুন আর ফুল দিয়ে পুরো রুম সাজানো। এতক্ষণ ডালিয়া এগুলো খেয়ালই করেনি। হঠাৎ রহমত চাচা আর ডালিয়ার বাবা আর অরণ্য বেলুন ফাটাতে লাগলো আর বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ। ওহ, ডালিয়ার আজকে জন্মদিন। ডালিয়া নিজেও ভুলে গিয়েছিল, আর ভুলবেই বা না কেন? যে পথে সে গিয়েছে সেখানে এসব আবেগের কোনো মূল্য নেই। ডালিয়া বেশ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? তোমার বাবা বলেছে। কিন্তু ডালিয়া এবার কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। অরণ্য বুঝতে পারলো না ডালিয়া এভাবে কেন কাঁদতো। অরণ্য দৌড়ে ডালু ডালু বলে ডালিয়ার রুমে গিয়ে বলল, ডালু, কাঁদছো কেন? কি হয়েছে? আমি কি তোমাকে খুব বেশি কষ্ট দিছি? ডালিয়া অরণ্যের কলার ধরে বলল, আপনাকে কতবার বলেছি এসব মজা আমার সাথে করবেন না, তবুও কেন এসব মজা করে আমাকে কষ্ট দেন? আমাকে কেন আপনি যন্ত্রণা দেন? এসব মজা আমার ভালো লাগে না। এসব মজা করলে যে আমি ভয় পেয়ে যাই, আমার কষ্ট হয়, সেটা কি আপনি বোঝেন না? তবু কেন এমন করেন বলেন? এটা বলে ডালিয়া অরণ্যের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আর অরণ্য ডালিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ডালু সরি, আমি আর কোনোদিন এমন মজা করব না। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য এমন করছিলাম। তুমি বলো আজকে আমার থেকে কি চাও, আমি তাই দিব, সেটা মানার চেষ্টা করব। কিন্তু প্লিজ তুমি কান্না করো না, প্লিজ তুমি কান্না থামাও। এভাবে কাঁদলে যে আমার অনেক কষ্ট হয়, তুমি বোঝো না আমি তোমাকে ভালোবাসি ডালিয়া। ডালিয়া কান্না থামিয়ে অরণ্যকে আরো জোরে জড়িয়ে ধরলো। আপনি আমাকে কথা দিন, আপনি সব সময় এমন থাকবেন। আপনাকে কোনো মেয়ে বা আমিও যদি ছলনা করে ঠকাই, তবুও আপনি আগের মতো হবেন না। আমি আপনার কাছে শুধু এটাই চাই। অরণ্য ডালিয়ার কথা শুনে বেশ অবাক হলো। ডালিয়া তার নিজের জন্য কিছুই চাইলো না, উল্টা অরণ্যের ভালো চাইলো। অরণ্য ডালিয়ার কপালে একটা চুমু দিয়ে বলল, কথা দিলাম ডালু, আমি আর কোনোদিন আগের মতো হব না। প্লিজ তুমি ওই রুমে চলো, সবাই অপেক্ষা করছে। আর কান্নাকাটি করো না। চলেন। তারপর ডালিয়া আর অরণ্য ওই রুমে গেল, একসাথে কেক কাটলো। অরণ্য ডালিয়ার হাতে রিং পরিয়ে দিল আর ঠিক করলো 7 দিন পরে বিয়ে করবে। ডালিয়ার বাবা আর রহমত চাচাও বেশ খুশি হলো। সবাই সিদ্ধান্ত নিল ঘরোয়াভাবেই বিয়ে হবে। আর ডালিয়াকে অরণ্য একটা কাগজ দিল আর বলল, এটা হলো ওই লোকটার সাথে তোমার ডিভোর্সের কাগজ, সাইন করে দাও, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, আমাদের মাঝে তাহলে কেউ আর বাধা দিতে পারবে না। ডালিয়াও সাইন করে দিল। অরণ্য ডালিয়াকে বলল, বিয়ে ঘরোয়াভাবে হলেও আমি চাই তুমি পরীর মতো সাজো, তোমাকে নিয়ে এই কয়দিন শুধু শপিং করব। ডালিয়াও বেশ খুশি হলো। রাতে নিজের রুমে এসে ডালিয়া আংটিটা দেখতে লাগলো। পরদিন দুজন মিলে শপিং এ গেল। ডালিয়ার অরণ্য শাড়ির দোকানে গেল। ডালিয়াকে অরণ্য একটা নীল শাড়ি দেখিয়ে বলল, ডালু, তুমি এই নীল শাড়িটা নাও, তোমাকে বেশ মানাবে। ডালিয়া মুস্কি হেসে জবাব দিল, আমি জানি আপনার নীল পছন্দ, তাই বলে বিয়ের দিন নীল পরবো? আমি বিয়ের দিন লাল শাড়ি পরবো, লাল টুকটুকে বউ সাজবো। আমি একটা লাল শাড়ি কিনবো। আচ্ছা, আমার ডালুর যা ইচ্ছা হয় তাই কিনে দিব। একটা টকটকে লাল শাড়ি কিনলো, রকমারি গহনা কিনলো, অরণ্য শেরওয়ানি কিনলো। আস্তে আস্তে সময়ও পার হলো। স্বপ্নের মতো যেন সুখের সময়টা পার হতে লাগলো। আর কালকে ডালিয়া আর অরণ্যর বিয়ে।
বিয়ের কথা মনে হয়ে অরণ্য বেশ আনন্দ পেতে লাগলো। ডালিয়াকে আপন করে পাবে এটা ভেবেই যেন অরণ্যর মনটা খুশি হয়ে যেতে লাগলো। এসব ভাবতে ভাবতেই অরণ্য ঘুমিয়ে গেল। পরদিন সকালে রহমত চাচার ডাকে অরণ্যর ঘুম ভাঙলো। রহমত চাচা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, অরণ্য, ডালিয়া, ডালিয়া। কি হয়েছে চাচা, তুমি এমন করছো কেন? ডালিয়ার কি হয়েছে? ডালিয়াকে কোথাও পাচ্ছি না, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, ডালিয়া কোথাও নেই। এত সকালে কোথায় গেছে? কি বলছো চাচা? হ্যাঁ বাবা, সত্যি বলছি, তুমি এসে দেখে যাও। অরণ্য সারা বাড়ি খুঁজে ডালিয়াকে পেল না। ডালিয়ার রুমে দেখলো ডালিয়া নেই, সাথে ডালিয়াকে কিনে দেওয়া শাড়ি আর গহনাগুলোও নেই। হঠাৎ অরণ্যর চোখ গেল ডালিয়ার টেবিলের উপরে। দেখলো একটা কাগজ গ্লাসের নিচে চাপা দেওয়া। কাগজটা খুলে দেখলো ডালিয়ার অগোছালো হাতের লেখা, আর সেখানে ডালিয়া লিখলো, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শাড়ি আর গহনাগুলো নিয়ে গেলাম, আর আপনার সাথে যা করেছি সবটা আমার ছলনা। আপনি মাফ করে দিন আমাকে। চিঠিটা পড়ে অরণ্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ডালিয়া এমন একটা কাজ করলো বিশ্বাসই করতে পারছে না। দিন গড়িয়ে রাত হলো, ডালিয়া আর আসলো না। অরণ্য মনে মনে ভাবলো ডালিয়া তাকে ঠকালেও সে ডালিয়াকে ঠকাবে না, ডালিয়ার কথা সে রাখবে। সে আর আগের জীবনে যাবে না, সবকিছু ঠিক মতো করবে। তবে এটা আবারও প্রমাণ হলো মেয়ে মানুষ ছলনাময়ী, বিষাক্ত জাল। আস্তে আস্তে দিন পার হতে লাগলো। অরণ্য অরণ্যের গতিতে চলতে লাগলো। কেটে গেল 3টা মাস। হঠাৎ একদিন অরণ্য খেয়াল করলো মাবিহা এসেছে। মাবিহাকে দেখে অরণ্য চমকে গেল, আর মাবিহাকে দেখার পর অরণ্যর একটা ক্ষুদ্র মায়া জন্মালো। মাবিহাকে অরণ্য জিজ্ঞাসা করলো, মাবিহা তুমি হঠাৎ? ভয় পেও না, আমি তোমার সাথে জোর করে থাকতে আসিনি, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। মাবিহার শান্ত স্বরের জবাব শুনে অরণ্যর একটা মায়া কাজ করলো মাবিহার প্রতি। অরণ্য মাবিহাকে জিজ্ঞাসা করলো, কি কথা বলো। মাবিহা অরণ্যর দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে অরণ্যর হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? একটা শেষ সুযোগ কি দেওয়া যায় না? আমি যে অনুতপ্তের আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে গেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমাকে তোমার করে নাও। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমার চোখে কোনো ছলনা নেই। আমায় মাফ করে দাও অরণ্য। অরণ্য মাবিহার চোখের দিকে তাকিয়ে দেখলো মাবিহাকে বেশ নিষ্পাপ লাগছে। আজকে মাবিহার চোখে অরণ্য কোনো ছলনার ছাপ দেখতে পাচ্ছে না। আজকে মাবিহাকে অনেক পবিত্র লাগছে। আর সত্যিই তো, মাবিহা একটা ভুল করেছে, তাকে তো সে ভুল শুধরানোর সুযোগ দেওয়া উচিত। মাবিহার প্রতি হঠাৎ একটা মায়া জন্মালো অরণ্যের। এই মায়া জাল ছিঁড়ে যেন অরণ্য বের হতে পারছিল না। তাই অরণ্য মাবিহাকে জড়িয়ে ধরে বলল, আমার এই ছন্নছাড়া জীবনে কেন জড়াতে চাও? তুমি যে কষ্ট ছাড়া কিছুই পাবে না। মাবিহাও কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি আমাকে যত পারো কষ্ট দাও, তবু আমাকে ফিরিয়ে দিও না। পাশ থেকে রহমত চাচা বলে উঠল, অরণ্য বাবা, মাভিয়া মা যেহেতু ভুল বুঝতে পেরেছে, তাকে ক্ষমা করে দাও। তাকে আর কষ্ট দিও না, তাকে শুধরানোর একটা সুযোগ দাও। তোমরা আজকেই বিয়ে করে নাও। অরণ্য মাবিহার কথা ভেবে রহমত চাচার কথা ফেলতে পারল না। অতঃপর তারা বিয়ে করে নিল। মাবিহাও আগের থেকে বদলে গেল। মাবিহা ডাক্তারি করা ছেড়ে দিয়েছিল আরো আগেই। অরণ্য চায় না মাবিহা জব করুক, আর মাবিহাও অরণ্যর বউ বলে পরিচয় দিতেই বেশি ভালো বোধ করত। মাবিহা বেশ মানিয়ে নিল অরণ্যর সাথে। মাবিহাকে পেয়ে অরণ্য বেশ খুশি ছিল। 1 মাস পর মাবিহা অরণ্যকে বলল, একটা কথা বলার ছিল। অরণ্য মাবিহার কোমরে হাত দিয়ে কানে কানে বলল, কি কথা? মাবিহার অরণ্যর দিকে ফিরে অরণ্যর কানে একটা চুমু দিয়ে বলল, তুমি বাবা হতে চলেছ। আমাদের পরিবারে নতুন অতিথি আসতে শুরু করেছে। অরণ্য মাবিহার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল। মাবিহাকে কোলে নিয়ে ঘোরাতে লাগলো। মাবিহা বলল, আরে আস্তে আস্তে, বাবু ব্যথা পাবে তো। অরণ্য জিহ্বায় কামড় দিয়ে বলল, ও সরি, আজকে থেকে তোমার বাড়ির সব কাজ করা বন্ধ। আজকে থেকে শুধু রেস্ট নিবা। আমি চাই না বাবু আর বাবুর মায়ের কোনো ক্ষতি হোক। মাবিহাও সম্মতির সূচক মাথা নাড়ালো। অরণ্য আর মাবিহার জীবন বেশ ভালোই কাটতে লাগলো। তারা বেশ ভালোই সময় কাটাতে লাগলো। অরণ্য মাবিহার একটা বিষয়ে প্রথমে আপত্তি করলেও অরণ্য পরে আর এই বিষয় নিয়ে আপত্তি করেনি। কারণ মাবিহা প্রতি মাসে 15,000 টাকা
আলাদা করে কি করতো সেটা অরণ্যকে বলতো না। প্রথম প্রথম অরণ্য জানতে চাইলেও পরে ভাবলো হয়তো সংসারের কোনো কাজের জন্য রেখেছে, তাই পরে আর এটা নিয়ে মাবিহাকে কিছু বলেননি। আস্তে আস্তে মাবিহার ডেলিভারির সময় আসলো। একদিন হঠাৎ মাবিহা ব্যথায় চিল্লাতে লাগলো। অরণ্য মাবিহাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার মাবিহাকে নিয়ে অপারেশন থিয়েটারে গেল তাড়াতাড়ি, আর বের হয়ে বলল, অরণ্য সাহেব, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি, সরি। আপনার সন্তান ভালো আছে, আর আপনার কন্যা সন্তান হয়েছে। অরণ্যর ভেতরটা যেন এই কথা শুনে দুমড়ে মুচড়ে গেল। অরণ্য দৌড়ে মাবিহার কাছে গিয়ে দেখলো মাবিহার নিথর দেহটা পড়ে আছে। মাবিহাকে জড়িয়ে ধরে অরণ্য চিল্লিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ অরণ্য খেয়াল করলো কেউ একজন তার কাঁধে হাত রেখেছে। অরণ্য পিছন ফিরে যা দেখলো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। খেয়াল করলো ডালিয়া দাঁড়ানো। অরণ্য ডালিয়াকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ডালিয়া, তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলে? দেখো মাবিহা মরে গেছে। জানি অরণ্য, মাবিহা মরে গেছে, আর এটাই যে হওয়ার ছিল। মানে? তাহলে শোনো, সেদিন আমি রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম মাবিহা ডাক্তারের কাছে গেছে, আর বেশ আচ্ছন্ন মনে হচ্ছিল। মাবিহার চেহারা দেখে কেন জানি না আমার মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। আমি দৌড়ে মাবিহা যেখানে ডাক্তার দেখিয়েছিল সেখানে গেলাম। সেখানে গিয়ে যা শুনলাম, নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। কারণ জানতে পারলাম মাবিহার বড় একটা রোগ ধরা পড়েছে, আর মাবিহা বাঁচবে মাত্র 2 থেকে 3 বছর। এ কথা শুনে আমি বেশ চমকে গেলাম। পরদিন মাবিহার সাথে যোগাযোগ করলাম। মাবিহা বেশ কষ্ট পাচ্ছিল। নিজের রোগের জন্য বারবার নিজেকে দায়ী করছিল। ভাবছিল যে তোমাকে কষ্ট দিয়েছে তাই তার এমন হয়েছে, কিন্তু তার খুব শখ ছিল তোমার ভালোবাসা নিয়ে মরার। আমি মাবিহাকে অনেক করে বললাম তুমি অরণ্যকে বিয়ে করো, আমি অরণ্যের জীবন থেকে চলে যাব। মাবিহা রাজি হলো না, কিন্তু এদিকে আমি জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না। তাই মাবিহাকে বললাম, মাবিহা, আমি অরণ্যকে কখনো বাচ্চা দিতে পারবো না, তুমি ওকে বিয়ে করো আর একটা বাচ্চা নাও। তারপর তোমার কিছু হলে আমি তোমার বাচ্চার দায়ভার নিব। আমি চাই তুমি অরণ্যের ভালোবাসা পাও, প্লিজ না করো না। মাবিহা হতাশ কণ্ঠে বলল, কিন্তু সে তো আমায় ভালোবাসে না ডালিয়া, সে তো তোমাকে ভালোবাসে। আমি চাই না তোমাদের মাঝে আসতে। আমাদের মাঝে তুমি আসোনি, বরং তোমাদের মাঝেই আমি এসে পড়েছি। অরণ্য তোমাকে ভালোবেসেই বিয়ে করবে, শুধু আমার কথাটা শুনে যেও। সেদিন আমার জোরাজোরিতে মাবিহা রাজি না হয়ে পারলো না। সে রাজি হলো। সে ডাক্তারের কাছে জানতে পারলো এমন সময় সে বাচ্চা নিতে পারবে কিনা। ডাক্তার তাকে বলল বাচ্চা নেওয়া যাবে, তবে এতে ঝুঁকি বেশি, হয়তো ডেলিভারির সময় মৃত্যু ঘটবে। মাবিহা এটাই স্থির করলো সে তোমাকে বিয়ে করে বাচ্চা নেবে। কিন্তু আমি তোমার জীবনে থাকলে মাবিহা কখনো তোমাকে পেত না, তাই এত বড় নাটক করেছি। আর আমি যদি তোমাকে এই ঘটনা বলতাম তাহলে তোমার মাবিহার প্রতি শুধু দয়া আসতো, ভালোবাসা না। আমি চেয়েছি মাবিহাকে তুমি ভালোবাসো, চেয়েছি সে তোমার ভালোবাসা পেয়ে মরুক। মাবিহা নিজের ভুল শুধরে নিয়েছিল, আমি চেয়েছি সে তার ভুল শুধরানোর পুরস্কার পাক। তার জন্যই এত বড় নাটক করা। আর মাবিহা 15,000 টাকা নিয়ে আমাকে পাঠাতো আমার খাওয়া খরচের জন্য। তুমি 1000 বার জানতে চাইলেও সে বলেনি, আর আমাকেও সে একলা ছাড়েনি, তার বাড়িতে আশ্রয় দিয়েছে। প্রতিদিন কথা হতো আমাদের। আর আজকে যখন মাবিহার পেইন উঠল, আমাকেই প্রথম ফোন দিয়েছিল। মাবিহা ডাক্তারকে আগেই বলে দিয়েছিল তোমাকে যেন না জানানো হয়। ডাক্তার তাই করলো। এবার তুমি যা শাস্তি দেবে আমি মেনে নেব। যদি মনে করো আমি আর মাবিহা তোমাকে ঠকিয়েছি, তাহলে তুমি যা শাস্তি দিবে তাই মেনে নেব। ডালিয়ার কথা শুনে অরণ্য নিস্তব্ধ হয়ে গেল। কারণ মাবিহা এত বড় একটা রোগ নিয়েছিল, কত যন্ত্রণায় না তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু অরণ্যকে বুঝতে দেয়নি। হাসি মুখে সবসময় কথা বলেছে, আর ডালিয়া নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিল, সেটাও কাউকে বুঝতে দিল না, বরং আরো নিজেকে ছলনাময়ী প্রমাণ করে গেল। সত্যি মেয়েরা ছলনাময়ী। এই ছলনা কিছু কিছু মানুষের জীবনে সুখ এনে দেয়, আবার কিছু কিছু মানুষের জীবন শেষ করে দেয়। অরণ্য যেদিন প্রথম ছলনার শিকার হয়েছিল তখন তার জীবন নষ্ট হয়ে গিয়েছিল, আর দ্বিতীয় ছলনা তো অরণ্যর জীবন পাল্টে দিল। মেয়েরা যেমন ছলনাময়ী বিষাক্ত জাল, তেমনি ছলনাময়ী মায়ার বাঁধন। এই বাঁধন ছিঁড়ে যাওয়ার ক্ষমতা কারো নেই। মাবিহার লাশটা অরণ্য জড়িয়ে ধরে বলতে লাগলো, একটাবার তো বলতে পারতা, দুজনে কষ্টটা ভাগ করে নিতাম। তাহলে না বলে কেন চলে গেলে? না বলে কেন ধোকা দিলে? এ কোন ছলনার মায়ায় আমায় ফেলে গেলে, যেখান থেকে বের হতে পারছি না? দেখো তো, একবার আমাদের কন্যা সন্তান হয়েছে, তুমি আরেক মায়ের ছলনা রেখে গেলে মাবিহা।
মাবিয়া দেখো ডালিয়া এসেছে, তুমি তো তাকে কিছু বলো। এই মেয়েটা যে তোমাকে অনেক ভালোবাসে। এদিকে ডালিয়াও কাঁদতে লাগলো। ডালিয়া মাবিহার বাচ্চাটা কোলে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, তোর এক মা চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি। তোর মায়েরা যে কষ্টগুলো পেয়েছে তোকে সে কষ্ট থেকে আগলে রাখবো মা, তোর কাছে কোনো কষ্ট আসতে দেব না। আর অরণ্যকে বলল, তোমার বাচ্চার মা হিসেবে কি আমাকে গ্রহণ করবে? অরণ্য ডালিয়ার কাছে এসে বলল, তুমি ছাড়া আমার মেয়েকে কে দেখবে বলো? মাবিহা তো আমার মেয়ের ভার আগেই তোমাকে দিয়ে গেছে। এত বড় ছলনাই করেছো যে এই ছলনার মায়া থেকে বের হতে পারবো না। ডালিয়া আর অরণ্য কাঁদতে লাগলো। মাবিহাকে তারা কবর দিল। কিছুদিন পর অরণ্য ডালিয়াকে বিয়ে করে নিল, আর ডালিয়াও তার ভালোবাসা ফিরে পেল। অরণ্য আর ডালিয়া সুখে সংসার করতে লাগলো। সেদিনের ঘটনার পর ডালু আর অরুর জীবন পাল্টে গেল। ডালিয়া এখন সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে একটা সংগঠন খুলেছে। সেখানে সুবিধা বঞ্চিত বিভিন্ন নারীদের কাজের ব্যবস্থা করে দিয়েছে। আর পতিতা পল্লী যেসব মেয়েদের জোর করে জিম্মি করে রাখা হয়েছিল তাদেরকেও উদ্ধার করে কাজের ব্যবস্থা করে দিয়েছে। ডালিয়ার বেশ সময় পার হয়ে যায়, বাচ্চা, সংসার আর এসব সামাজিক কাজ করে। আর ডালিয়া আর অরণ্যর মেয়ের নাম রেখেছে মালিয়া। মাবিহার নামের প্রথম অক্ষর মা আর ডালিয়ার নামের শেষ অক্ষর লিয়ার সম্বন্ধ হয়ে মাবিহার এই নামটা ডালিয়াকে বলে গিয়েছিল। বলেছিল যদি তাদের মেয়ে হয় এই নাম যেন রেখে যায়। অরণ্য ডালিয়ার মোড় পাল্টে গিয়ে তারা সুখে সংসার করতে লাগলো। পতিতা পল্লীর নাম শুনলেই আমরা সভ্য সমাজের লোকেরা তাদের প্রতি একটা ঘৃণার চাদর মুড়ে দিয়ে কথা বলি, কিন্তু তাদের এই পথে আসার আগের গল্পটা আমরা কখনো শুনি না, কখনো এটা জানতে চাই না তারা কেন এখানে কেন এসেছে। তাদের এখানে আসার আগে যে হাজারটা কারণ, হাজারটা গল্প আর কাহিনী থাকে তা আমরা না জেনেই তাদের নিকৃষ্ট বলতে আমাদের সভ্য সমাজের মুখে আটকাই। একটু সহানুভূতি আর ভালোবাসা পেলে যে তারাও কারো কারো জীবনের মোড় বদলাতে পারে তা আমরা বুঝি না। গল্পের ডালিয়ার মতো হাজারটা নায়িকা সমাজে থাকলেও অরণ্যর মতো নায়কের বেশ অভাব। আশা করি এন্ডিংটাই সবাই খুশি। আমি জানতাম সবাই ভাববে ডালিয়া অসুস্থ তাই এমন করেছিল, কিন্তু একটু ভিন্নভাবে এন্ডিং দিলাম। আশা করি এমন কেউ সহজে ভাবতে পারেনি, কারণ পাঠকের মনের ভাব পাঠক পড়ার আগেই আমি বুঝতে পারি। আশা করি এই গল্পটা ভালো লেগেছে। পরের গল্প এর থেকে ভালো হবে ইনশাল্লাহ।